আসসালামু আলাইকুম। আজকের লাইভে সবাইকে স্বাগতম। তোমরা যারা আজকে লাইভ করার জন্য অপেক্ষা ছিলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, আর যারা এখনো যুক্ত হয় নাই তাদের একটু মেনশন করে দাও। ইনশাআল্লাহ বেশ কিছু যুক্ত হলে আমরা আলোচনা শুরু করে দিব। গতকালকে আমাদের ক্লাসটা বন্ধ ছিল, কারণ গতকালকে পুজো ছিল হিন্দুদের। তো সেই জন্য আজকে আমরা আবারও যথারীতি চলে আসলাম রক্ত অধ্যায়, যেটা প্রাণীবিজ্ঞান চতুর্থ অধ্যায় রক্ত। সেই অধ্যায়ের হৃৎপিণ্ডের অংশটুকু নিয়ে কথা বলছিলাম আমরা। ইতিমধ্যে আমরা সেখানে 2টা ক্লাস নিয়েছি, আশা করি তোমরা বুঝেছো সেটা। তো আমরা আজকে সেখানে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ব্লাড প্রেশার, বেরো রিসেপ্টর এবং হচ্ছে যে ব্লাড সার্কুলেশন। এই 3টে শব্দ নিয়ে আমি এটা আলোচনা করব। তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের আলোকে ঠিক যতটুকু জানানো সম্ভব ওইটুকু বলার চেষ্টা করব। তো তোমরা প্লিজ প্রত্যেকে একটু মেনশন করে দাও, বিশেষ করে রেগুলার যারা ক্লাস করে তাদের একটু মেনশন করে দাও, আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবা। যারা যুক্ত হয়েছো শেয়ার করে দিলে অনেকে দেখার সুযোগ পাবে। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমরা আমার সাথে থাকবা। বেশ কয়েকজন যুক্ত হলে আমি মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। ওইটুকু বলা 190 জনকে আমি দেখতে পাচ্ছি। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ 3টা টপিকস নিয়ে আলোচনা করব, ব্লাড সার্কুলেশন, ব্লাড প্রেশার অ্যান্ড বেরো রিসেপ্টর। তো এই 3টা টপিক্সে বোঝার চেষ্টা করব। কিছু কিছু জিনিস হয়তো আমরা একটু ডিপে গিয়ে কথা বলবো, যাতে তোমার জিনিসটা বুঝতে সহজ হয়। আবার এইটুকু চেষ্টা করব যে ইন্টারমিডিয়েটের সিলেবাসের ভিতরে থাকার জন্য, কারণ এই টপিকসগুলো কিন্তু বলতে গেলে অনেকক্ষণ বলা যাবে এই টপিকসগুলো নিয়ে। তো যাই হোক, তোমরা 222 জনকে আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আরও অনেকে আসবে ইনশাআল্লাহ, সেটা প্রত্যাশা করতেছি। বিশেষ করে মেডিকেল ব্যাচ, এসএসসি 22, 21 সবাই। তো আমরা আর হয়তো 2টার মতো ক্লাস নিয়ে রক্ত অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে এই সপ্তাহটাতে। একটু গর্বিল হলো, কারণ একদিন পুজো পড়ে গেল, আর দিন শোক দিবস পড়ে গেল। আবার আগামীকালকে আবার আমাদের যেহেতু প্রোগ্রাম আছে, রেডিশন সম্বোধনা অনুষ্ঠান আছে, তো সেই জায়গা থেকে এই সপ্তাহে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। যাই হোক, পরের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এগুলো টেনে দিব। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, আমরা 248 জনকে দেখতে পাচ্ছি। আরও বেশ কয়েকজন আসলে কিন্তু আমি আলোচনা শুরু করে দেব। তো দেখো, আমরা 285 জনকে দেখতে পাচ্ছি। তোমরা একটু মেনশন করে দাও, রেগুলার যারা ক্লাস করে তারাও চলে আসো। ঠিক আছে, আর লাইভটা তোমরা একটু শেয়ার করে দিও, যাতে সবাই দেখার একটু সুযোগ পায়। আমরা আস্তে আস্তে মূল আলোচনা চলে যাব। তো দেখো, আমি যদি বলা শুরু করি, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব তার আগে দেখো, আমরা প্রাণীবিজ্ঞান চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলছিলাম। চতুর্থ অধ্যায় যেটা 2টা অংশ, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে সঞ্চালন, অর্থাৎ ব্লাড অ্যান্ড সার্কুলেশন। তো রক্তের উপর আমরা ক্লাস দিয়েছি পুরো 1 সপ্তাহ জুড়ে, যেখানে রক্তের প্রাথমিক আলোচনা ছিল, যেখানে লোহিত রক্তকণিকা আলাদা ক্লাস ছিল, শ্বেত রক্তকণিকা আলাদা ক্লাস ছিল, অনুচক্রিকা আলাদা ক্লাস ছিল, তাই না? অনুচক্রিকার সাথে রক্ত জমাট সেটাও ছিল, এবং হচ্ছে যে লসিকা যেটা, সেটা আলাদা ক্লাস নিয়েছি আমরা। এরপরে আমরা সঞ্চালন বা সার্কুলেশন যে অংশটা, সেই অংশটাতে এসে প্রথমে হৃৎপিণ্ডের গঠনের উপর জেনেছি। আশা করি তোমরা প্রত্যেকের এটা মাথায় আসে এবং বুঝো তোমরা। তারপর আমরা হৃৎপিণ্ডের গঠনের মধ্যে মাইজেনিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে কার্ডিয়াক সাইকেল, এগুলো নিয়ে একটু কথা বলেছি। তো আজকে আমরা সেখানকার 3টা টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে ব্লাড সার্কুলেশন, একটা হচ্ছে বোঝার চেষ্টা করবা ব্লাড সার্কুলেশন, আরটা হচ্ছে যে ব্লাড প্রেশার, আরটা হচ্ছে বেরো রিসেপ্টর। এই 3টে টপিকস আমরা বোঝার চেষ্টা করবো আজকে, ব্লাড সার্কুলেশন, ব্লাড প্রেশার এবং বেরো রিসেপ্টর। কেমন? তো দেখো, আমি চেষ্টা করব পুরোটা সময় আলোচনা চালিয়ে যেতে। আমার একটু শারীরিকভাবে দুর্বলতা কাজ করতেছে, কারণ হচ্ছে আমি কালকে ওই ভ্যাকসিন 2nd ডোজ দেওয়ার পর দেখলাম যে যথেষ্ট জ্বর এসে গেছে রাতে। তো ওই জন্য একটু দুর্বল লাগতেছে আমার নিজেরও। তো চেষ্টা করব পুরোটা সময় চালিয়ে যেতে। কেমন?
তো দেখো সারাদিনও জ্বর ছিল, কালকে রাতেও জ্বর ছিল, এখন একটু কমছে। দেখে ইনশাল্লাহ। দেখো ব্লাড সার্কুলেশন, ব্লাড প্রেশার এবং ব্যারোরিসেপ্টর, এই তিনটে টপিকস আমরা বোঝার চেষ্টা করব, এখানকার টার্মগুলো বোঝার চেষ্টা করব। আমি প্রথমে ব্লাড সার্কুলেশন নিয়ে কথা বলবো, প্রত্যেকে মনোযোগ দাও প্লিজ। ব্লাড সার্কুলেশন নিয়ে কথা বলবো আমরা প্রথমে। ব্লাড সার্কুলেশন জিনিসটাকে, এখন দেখো ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বা রক্ত সংবহন, তাই না? তো এই জিনিসটার একটা কথা তোমরা বুঝবা, এর আগে আমরা অনেক কথা বলেছি। দেখো আমি যদি বাংলা করে লিখি রক্ত সংবহন, এই তো কথা। আচ্ছা, তো দেখো এখানে আমি দুইভাবে আলোচনা করব। যারা মেডিকেল ব্যাচ আছে তারা এমসিকিউ ভিত্তিক এখান থেকে অনেক কথার পেছনে কথা নিতে পারবে, আর যারা এসএসসি 22, 21 যারা আছে, যাদের সৃজনশীল রিলেটেড এখানে অনেক কিছু বোঝার আছে। এখন রক্ত সংবহন অর্থাৎ আমাদের সারা দেহের মধ্যে যে রক্ত সংবহন, তোমরা জানো যে এটা 1628 সালে উইলিয়াম হার্ভে, ওই ভদ্রলোক উইলিয়াম হার্ভে, এটা সম্পর্কে আমরা অনেক কথা বলেছি। এই ব্যক্তি সম্পর্কে, ব্রিটিশ বিজ্ঞানী, ব্রিটিশ শারীরতত্ত্ববিদ অর্থাৎ ব্রিটিশ ফিজিওলজিস্ট, ঠিক আছে। উইলিয়াম হার্ভে 1628 সালে তিনি এই রক্ত সংবহন বা রক্ত সঞ্চালন বা রক্ত চলাচল সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলেন। তার পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গবেষণা করতে করতে মানুষের দেহের মধ্যে, মানব দেহের মধ্যে এই রক্ত সংবহন বা ব্লাড সার্কুলেশনের 4টা পদ্ধতি তারা আবিষ্কার করলেন। এই 4টা পদ্ধতি কি দেখো, এটা যেহেতু আগে একবার নাম লিখেছিলাম, এটা আমি মুছে দিচ্ছি। এই 4টা পদ্ধতির একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আগে সব রক্তগুলো বুঝবো। আরটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আরটা হচ্ছে করোনারি সার্কুলেশন, দ্য লাস্ট ওয়ান হচ্ছে পোর্টাল সার্কুলেশন। এই 4টা এ পর্যন্ত সংবহন আবিষ্কৃত হয়েছে, যেগুলা মানবদেহের জুড়েই এই 4টা সংবহনের মধ্যে দিয়ে কিন্তু রক্তগুলো সঞ্চালিত হয়। তো আশা করি শেষ মধ্যে থাকলে তোমরা বেসিক জিনিসটা বুঝবা। আজকে আমি কোথাও কিন্তু ছন্দ দেবো না, আজকের ক্লাসটা হচ্ছে এরকমই, কোনো ছন্দ বা কোনো কিছুতে যাবো না, আমরা এখানে বোঝার চেষ্টা করবো একের পর এক। এখন এখান থেকে আগে শব্দ অর্থগুলো নিই। যেহেতু এই 4 ধরনের সার্কুলেশনটা আমাদের দেহের মধ্যে আছে, এখানকার শব্দ অর্থগুলো আমাদের বুঝতে হবে। সিস্টেমিক সংবহন, আমি এটার একটা বাংলা করব, সেটা হচ্ছে স্বাভাবিক। ওকে, একটু পরে বুঝে যাবা। পালমোনারি যেটা, এটা হচ্ছে ফুসফুসের, আর করোনারি যেটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের, আর পোর্টাল শব্দটা তোমরা আগে থেকে জানো, জাস্ট এটুকু লেখো, অন্যর হয়ে কাজ করা। বোঝার চেষ্টা করবা, এসএসসি 22 বিশেষ করে বাচ্চারা বোঝার চেষ্টা করো, অন্যের হয়ে কাজ করা। আমরা এটা রুইমার্স পড়ানোর সময় একটু করে বলছিলাম। বিষয়টা কীরকম জানো, এই 3টে সংবহন বাদে আমাদের দেহের রক্ত সংবহনের বাকি যে অংশটুকু, এটাকে আমরা স্বাভাবিক রক্ত সংবহন প্রক্রিয়া বলি। আপাতত শব্দের অর্থ বুঝে এটা বোঝা যাচ্ছে, আমি যখন পালমোনারি সংবহন বলবো, তুমি আমাকে বলে দিবা যে স্যার এটা ফুসফুসের সংবহন, অর্থাৎ ফুসফুসের মধ্যে রক্ত যাওয়া এবং সেখান থেকে আসা, এটা হচ্ছে পালমোনারি সংবহন। আবার আমি যখন করোনারি সংবহন বলবো, তুমি আমাকে সাথে সাথে নিশ্চয়ই বলবা যে স্যার এটা হৃৎপিণ্ডের মধ্যে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত যে পরিবহনের দমনী শিরা আছে, তাদেরকে আমরা কি বলি, সেটা হচ্ছে করোনারি সংবহন। এটুকু তোমরা বুঝেছো। এইগুলা বাদে বাকি যে সংবহন প্রক্রিয়া আছে, কেমন, এই ফুসফুস এবং হৃৎপিণ্ড বাদে বাকি অনেক সংবহন প্রক্রিয়া আছে। যেমন আমাদের হৃৎপিণ্ডের উপরের দিকে মস্তিষ্কের দিকে রক্ত যাচ্ছে, সেখান থেকে আসতেছে, আমি একে দেখাবো তোমাদেরকে। সেগুলো হচ্ছে যে তোমার স্বাভাবিক সংবহন। আমি একটা কাজ করব, প্রথমে এই ছোট ছোট শব্দগুলো একটু বুঝাই দিই। এই ছোট ছোট শব্দগুলো একটু বুঝে দেওয়ার পর আমি স্বাভাবিক সংবহনে যাবো, একটু উল্টা যাবো। শুরুতে এটাতে না গিয়ে আমি এগুলো শেষ করে বাকি যেটা আছে ওটাতে যাবো। তোমরা একটু খেয়াল করো, লেখালেখির চেষ্টা করবো না, শুধু বোঝার চেষ্টা করবে একের পরে। এগুলো আমি শিট দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। প্রথমে আমি একটা হৃৎপিণ্ড আঁকি, আমি কথায় কথায় হৃৎপিণ্ড আঁকবো এখানে, ঠিক আছে, কথায় কথায় হৃৎপিণ্ড আঁকবো। তো এই হৃৎপিণ্ডে মনে করো আমি আপনি দেখালাম এটা একটা ফুসফুস, এটা ফুসফুস, যদি এভাবে থাকে না, আরও একেবারে কাছাকাছি করে থাকে, তখন তুমি জানো যে এই হৃৎপিণ্ড হতে
এখান থেকে গতদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পালমোনারি ধমনী এদিকে যায় দূষিত রক্ত নিয়ে। আবার সেখান থেকে রক্ত বিশুদ্ধ হওয়ার পর পালমোনারি শিরার এভাবে করে এপাশ থেকে দুইটা, আবার এপাশ থেকে দুইটা করে এভাবে আসে। যাক, তাহলে এটা হচ্ছে পালমোনারি সংবহন। এখন এই যে পালমোনারি সংবহন জিনিসটাতে সেখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পালমোনারি ধমনী, একটা হচ্ছে পালমোনারি শিরা। আমি আবার একটু বলে নিচ্ছি, আমি আজকে আসলে একটু প্রায় সময় কিন্তু খুব মানে জোর আওয়াজ করে চিল্লে পড়াই, ঠিক আছে? আজকে দুর্ভাগ্যজনক কারণ আমি চিল্লাচ্ছি না, কেমন একটু শরীরটা দুর্বল। যাই হোক, তোমরা আশা করি বুঝতেছো, শব্দ মানে শুনতেছো অন্তত না। এখন দেখো, এটুকু তুমি আমি বুঝি, তাহলে কখনো যদি তোমাকে পালমোনারি সংবহন কেউ বলে, তুমি কি তাকে হঠাৎ করিয়া একটু করে বলিতে পারিবে না যে হৃৎপিণ্ড হতে দূষিত রক্তসমূহ পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুস হতে রক্তগুলো বিশুদ্ধ হয়ে পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসে। কোন ভাষায় আসে কোন ভাষায় যায় সেটা তোমরা জানো, আমি বুঝিয়েছি সেটা। এইটুকুকে আমরা পালমোনারি সংবহন বলি। পারবো তো ইনশাআল্লাহ? পালমোনারি সংবহন এটুকু আমরা পারবো তো ইনশাআল্লাহ? ওকে, তাহলে পালমোনারি সংবহন এটুকু যদি আমরা বুঝি, একবার আস্তে আস্তে কথা বলতে আজকে, ঠিক আছে? পালমোনারি সংবহন এটুকু যদি আমরা বুঝি, আবার আমাদের হৃৎপিণ্ডের নিজের মধ্যে আমি একটা ছবি দেখাতে চেষ্টা করতেছি। আকাশিতি, দেখো, আবার আমাদের হৃৎপিণ্ডের নিজের মধ্যে এরকম, এই যে এরকম দেখো, ছোট ছোট এভাবে করে আসিয়া, এভাবে আসিয়া, এভাবে আসিয়া, এভাবে আসিয়া, এভাবে আসিয়া, এভাবে আসিয়া, এভাবে আসিয়া, পুরো ছড়িয়ে ছিটিয়ে এখানে কি আছে? এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে হৃৎপিণ্ড নিজের মধ্যে দূষিত রক্ত বহন করার জন্য হৃৎপিণ্ডের শিরা তথা করোনারি শিরা, আর হচ্ছে হৃৎপিণ্ডের নিজের মধ্যে বিশুদ্ধ রক্তগুলো সরবরাহ করার জন্য হৃৎপিণ্ডের ধমনী তথা করোনারি ধমনী। এই দুইটা জিনিস এখানে আছে। এই হৃৎপিণ্ডের নিজের মধ্যে রক্ত সংবহনের জন্য যে ধমনী শিরা ব্যবহার করা হয়, তাদের সমন্বিতভাবে করোনারি সংবহন বলা হয়। তাহলে আমি যদি কখনো করোনারি সংবহনের কথা তোমাদেরকে বলি, তোমরা সাথে সাথে আমাকে বুঝিয়ে দিতে পারবে, স্যার করোনারি সংবহন বলতে হৃৎপিণ্ডের নিজের মধ্যে যে সংবহন সেটা, এবং সেক্ষেত্রে যদি কোনটা অন্তর্ভুক্ত আছে আমরা বলতে চাই, তখন তোমরা বলতে পারবে যে সেখানকার করোনারি ধমনী এবং করোনারি শিরা। তোমরা আমাকে এবার একটু কমেন্টে জানাও যে তোমরা পালমোনারি সংবহন এবং করোনারি সংবহন এই দুটো শব্দ বুঝছো কিনা সেটা বলো, নিজেরা বুঝেছো কিনা সেটা বলো, না হলে আমি আবার বলবো। একটু প্লিজ একটু কমেন্ট করে, আমি কমেন্ট দেখতেছি। তো প্রতিদিনের মধ্যে একটু হাসাহাসি করতে পারতেছি না আমি, ঠিক আছে? একজন জিজ্ঞেস করছে কালকে ক্লাস হবে কিনা। কালকে ক্লাস নিয়ে এত সম্ভব হবে না ভাইয়া, যেহেতু আমাদের আসতে দেরি হয়ে যাবে, রাত 8টার পর হয়ে যাবে আসতে, কেমন আসতে দেরি হবে, যেতে হবে না, দুর্ভাগ্য, ঠিক আছে? তো দেখি না, একজন বলছে বেশি খারাপ লাগলে ছোটো করে নিয়েন। তো একটা হচ্ছে আমি আসলে এই সপ্তাহে বেশ কয়েকদিন বন্ধ চলে গেছে, তো নিজেরই খারাপ লাগতেছে, ঠিক আছে? এই জন্য এইটা পুরাটা হচ্ছে ওই টিকা দেওয়ার পর মানে এত জ্বর উঠবে আমি কল্পনা করে নেই, অনেক বেশি, একেবারেই আমাকে দুর্বল করে ফেলছে। অথচ কালকে একটা প্রোগ্রাম আছে কিন্তু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বুঝেছে দুইটা, আমি শব্দ দুটো বোঝাতে পারছি, তোমরা যে কোনো কাউকে বোঝাতে পারবে, এটুকুতে আমি খুশি। এখন দেখো বাচ্চারা, আস্তে আস্তে নিলে ইনশাল্লাহ নিতে পারবো, আস্তে আস্তে নিতে থাকি, পারবো ইনশাল্লাহ। এবার তোমরা দেখো, আমরা আবারও ব্যাক করি। এই দুটো শব্দ বোঝার পর আমি তোমাদেরকে রুই মাছ পড়ানোর সময় একটা শব্দ বলেছিলাম, সেটা হচ্ছে পোর্টাল। সেটা হচ্ছে কি? পোর্টাল সংবহন। এই পোর্টাল সংবহন যে জিনিসটা, সেখানে আমি বলছিলাম অন্যের হয়ে কাজ করা। যেমন ধরো, আমি যদি তোমাকে কখনো বলি, ধরো একটা হেপাটিক শিরা, হেপাটিক শিরা, হেপাটিক শিরা, আচ্ছা, একটা যদি হেপাটিক শিরা হয়, তোমরা নিশ্চয়ই জানো যে হেপাটিক শব্দের অর্থ হচ্ছে যে ইংলিশে লিভার বলে তাকে, এবং তাকে বাংলা বলা হয় যকৃৎ, ঠিক আছে? এখন দেখো,
এই হেপাটিক বা লিভার বা যকৃৎ, এই তত্ত্ব থেকে তুমি বুঝেছো যে যে শিরা যকৃতে যায় বা যকৃৎ থেকে আসে, যকৃতে সংক্রান্ত শিরা। আচ্ছা, কিন্তু আমি যদি কখনো তার আগে পোর্টাল হেপাটিক শিরা শব্দটা লাগিয়ে দিই, তুমি সাথে সাথে আমাকে একটা কথা মানে নিশ্চিত করবে যে এটা যকৃতের কাজ করে না। যখনই তার নাম হেপাটিক শিরা বলছি তখন সে যকৃতের কাজ করে, কিন্তু আমি যখনই পোর্টাল হেপাটিক শিরা বলছি সে যকৃতের কাজ করে না, সে হয়তো পাকস্থলীর কাজ করে, হয়তো ডিউডিনামের কাজ করে, অগ্নাশয়ের কাজ করে, ক্ষুদ্রান্ত্রের কাজ করে, বৃহদান্ত্রের কাজ করে। কথা ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি এভাবে করে একটা শব্দ বলি রেনাল শিরা, তো তোমরা জানো যে রেনাল শব্দের ইংরেজি শব্দ হচ্ছে কিডনি আর বাংলা হচ্ছে বৃক্ক। আমি সবসময় শব্দের অর্থগুলো বলার চেষ্টা করি। দেখো, বৃক্ক তার মানে এটা কোথাকার শিরা? বৃক্কীয় শিরা, কিডনির শিরা, কিডনির ভেইন, যারা কিডনিতে কাজ করে, কিডনির কাজ করে। কিন্তু আমি যদি কখনো পোর্টাল রেনাল শিরা বলি তাহলে বলো, সাথে সাথে তোমরা আমাকে বলবে যে স্যার এটা কখনো কিডনির কাজ করে না, অন্য কারো কাজ করে। তাহলে পোর্টাল শব্দটার অর্থ যদি আমি কাটি বাংলায় বলি, এই অর্থ কিন্তু কোথাও লেখা নাই, সেটা আমি আমার মানে পড়ার জায়গা থেকে, বোঝার জায়গা থেকে সেটা বলি, সময় অন্যের হয়ে কাজ করা, অন্যের হয়ে কাজ করে। যেমন ধরো তুমি মনে করো পড়ালেখা করতেছো, কেন তোমার কালকে পরীক্ষা আছে, তো তোমার নাম হচ্ছে ছাত্র, ওকে, বা ছাত্রী। কিন্তু আমি যদি পড়ালেখা করি যে তোমাকে পড়ানোর জন্য, আমি নিজে পরীক্ষা দেওয়ার জন্য না, তোমাকে পড়ানোর জন্য, তখন ওই মুহূর্তে আমাকে ছাত্র বলবা, কিন্তু পোর্টাল ছাত্র বলে দিতে পারো। কারণ আমি নিজের জন্য সেটা পড়ছি না, আমি পড়ছি হচ্ছে অন্যের জন্য, ওকে। অথবা বাজার থেকে মনে করো আবুল একটা জিনিস নিয়ে আসতেছে, ঠিক আছে, এটা আবুলের নিজের জন্য, সে খাওয়ার জন্য আপেল আঙ্গুর নিচ্ছে, ঠিক আছে, স্যান্ডউইচ নিচ্ছে। এটা হচ্ছে এখন এই আবুলের নাম হচ্ছে, এখন আবুলে বলতে পারবা আবুলে আনতেছে। কিন্তু আবুল এমন কিছু বাজার থেকে জিনিস আনতেছে তার পাশের বাসা আন্টির জন্য, তখন আবুলের নাম তোমরা আস্তে করে পোর্টাল আবুল দিয়ে দিতে পারো। ঠিক আছে, পোর্টাল। এখন যে জায়গায় আমরা এমসিকিউটা কাজ করব সেটা হচ্ছে যে পোর্টাল সংবহন বা পোর্টাল শিরা দুই ধরনের, তাকে রেনাল পোর্টাল শিরা এবং হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। প্রত্যেকে বলো আমার সাথে, রেনাল এবং হেপাটিক দুই ধরনের থাকে, তবে মানুষের ক্ষেত্রে শুধুমাত্র হেপাটিক পোর্টাল শিরা থাকে। বলা হতে হেপাটিক, হেপাটিক হতে হিউম্যান। তাহলে হিউম্যানের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কোনটা থাকে? হেপাটিক পোর্টাল শিরা থাকে, কিন্তু রেনাল পোর্টাল শিরা থাকে না। একজন বলছে পোর্টাল অ্যাসাইনমেন্ট বলা যাবে কিনা, বলা যেতে পারে। ঠিক আছে, ওকে ওকে। এখন দেখো, তাহলে আমরা পোর্টাল কথাটা বুঝছি কিনা? মনে রাখবা যে মানুষের ক্ষেত্রে শুধু হেপাটিক পোর্টাল শিরা থাকে এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের কিন্তু হেপাটিক এবং রেনাল দুইটাই থাকে। কিন্তু আমাদের বইয়ের আলোকে যে কথাটা আছে সেখানে রুই মাছ এবং মানুষ সম্পর্কে কথা আছে। রুই মাছে কিন্তু রেনালও থাকে, হেপাটিকও থাকে, মানুষের শুধুমাত্র হেপাটিক থাকে। এটা হচ্ছে কঠিন এমসিকিউ, পরীক্ষা আসতে পারে। তাহলে হতে হেপাটিক হতে হিউম্যান, আমরা যারা হিউম্যান মানুষ তাদের শুধু হেপাটিক থাকে, হ্যাঁ। আর যারা রুই মাছ তাদের একটা বেশি থাকবে, রথ রুই মাছ, রথ রেনাল, ওটাও থাকবে, হেপাটিকও থাকবে, ঠিক আছে। তাহলে আমরা পোর্টাল কথাটা বুঝেছি, কিন্তু পোর্টাল কথাটা আমি আর অনেক সুন্দর করে বোঝাচ্ছি। এখন আমি এটা তোমাদের চিত্র দেখাবো, এখানে মনে হয় পাবো চিত্রটা আমার কাছে, হ্যাঁ ওকে। তুমি দেখো, যখন আমার যকৃৎ তার থেকে সকল দূষিত রক্তসমূহ আমাদের হৃৎপিণ্ডে পৌঁছাবে, হৃৎপিণ্ডের কোন পাশে পৌঁছে দেবে? ডান পাশে। তুমি জানো কিসের মাধ্যমে পৌঁছে দেবে সেটা? এই যে আমি যদি এভাবে আঁকি, মনোযোগ দাও প্রত্যেকে, এভাবে যদি আমি আঁকি, সেটা এদিক দিয়ে নিম্ন মহাশিরার মাধ্যমে পৌঁছে দেবে। তাহলে আমাদের যকৃৎ যেহেতু হৃৎপিণ্ডের নিচের দিকে, তাহলে যকৃৎ থেকে দূষিত রক্তসমূহ হৃৎপিণ্ডে যাবে হচ্ছে নিম্ন মহাশিরা দিয়ে। আচ্ছা, আজান দিচ্ছে, আজান শেষ হতে হতে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে পোর্টাল, পালমোনারি, করোনারি এই তিনটা মোটামুটি বুঝছো কিনা। কিন্তু আজান শেষ আমি এই জায়গায় একটু হেল্প করবো তোমাদেরকে, ঠিক আছে, এই জায়গায় একটা হেল্প করবো। আজান শেষ হোক, লাইভ থেকে বের হয়ে যায় না বাচ্চারা, আমি কষ্ট করে তোমার সাথে আসি। আজকে তো এক্সাম আছে না? আছে তো, প্রশ্ন রেডি করে দিলাম না,
কয়টায়? 9টায়। এক্সাম আছে 9টায়। ঠিক আছে, আজান শেষ হলে মাত্র আসতেছে। ওকে, ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য। আজান শেষে আমরা আবারও চলে আসলাম। ঠিক আছে, একজনের করোনারি সংবহনটা আবারও জানতে চেয়েছে। করোনারি সংবহন মানে হচ্ছে হৃৎপিণ্ডের নিজের মধ্যে যে রক্ত সংবহন, সেটা হচ্ছে করোনারি সংবহন। পেরিকার্ডিয়ামের প্রধানত স্তর 2টি, একজন জিজ্ঞেস করছে। প্রধানত স্তর 2টি, একটা ফাইব্রাস, একটা হচ্ছে স্যারাস। কিন্তু স্যারাস স্তর যেটা, সেটার আবার 2টা অংশ আছে, একটা হচ্ছে যে প্যারাইটাল, একটা হচ্ছে ভিসেরাল। ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। তোমাদের কি বলে, আমরা আবারও চলে আসি পোর্টাল সংবহন যেটা। তাহলে পোর্টাল কথাটা তো আমি যেটা বলতে চেয়েছিলাম তোমাদেরকে, দেখো আমার এই যকৃৎ থেকে সকল দূষিত রক্তসমূহ আমার হৃৎপিণ্ডের ডান পাশে যদি পৌঁছাতে হয়, তখন নিম্ন মহাশিরা হয়ে সেখানে যেতে হয়। তাহলে যকৃৎ থেকে নিম্ন মহাশিরা আসার পরটা হচ্ছে হ্যাপাটিক ভেইন বা হ্যাপাটিক শিরা, কারণ এটা যকৃতের কাজ করছে। কিন্তু তুমি দেখো তো, যদি এমন হয় আমার পাকস্থলী থেকে দূষিত রক্তসমূহ কোনো একটা নালীতে যাচ্ছে, আমার কি বলা হয় প্লীহা থেকে কোনো একটা দূষিত রক্তসমূহ একটা নালীতে যাচ্ছে, তারপরে অগ্নাশয় থেকে যাচ্ছে, ক্ষুদ্রান্ত্র থেকে যাচ্ছে, বৃহদান্ত্র থেকে যাচ্ছে, সবগুলো গিয়ে কমন যে নালীটার সাথে যুক্ত হলো এবং যে নালীটা পরবর্তীতে যকৃতে গিয়ে যুক্ত হলো, সেটা হচ্ছে যে পোর্টাল হ্যাপাটিক শিরা। তোমরা এখানে দেখো, পোর্টাল হ্যাপাটিক নামটা বলার সাথে সাথে এই হ্যাপাটিক শিরা কিন্তু যকৃত থেকে কেউ কোনো কিছু নিয়ে যাচ্ছে না, এরা আনতেছে পাকস্থলী থেকে, এরা আনতেছে অগ্নাশয়, সবগুলোর কালেকশন একসাথে করে। ঠিক আছে, তো দেখো, কিন্তু এখানে এমন হতে পারে পাকস্থলী থেকে হ্যাপাটিক শিরায় আসার পথের একটা আলাদা নাম থাকতে পারে, প্লীহা থেকে পোর্টাল হ্যাপাটিক শিরা আসার পথের একটা আলাদা নাম থাকতে পারে, কিন্তু সবগুলো এক জায়গায় কালেকশন করে কিন্তু যকৃতে যাওয়ার নামটা হচ্ছে যে পোর্টাল হ্যাপাটিক শিরা। কথা বুঝাতে পারছি? যেমন ধরো এখানে কিছু নাম বলছে, পাকস্থলী এবং প্লীহা থেকে হচ্ছে লিনোগ্যাস্ট্রিক শিরা, পাকস্থলী অন্ত্র থেকে অর্থাৎ ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র যে কথা আমরা বলছি সেটা হচ্ছে সিলিয়াক শিরা, ডিউডিনাম অগ্নাশয় থেকে ডিউডিনাল শিরা, তারপরে অন্ত্রের বিভিন্ন অংশ থেকে হচ্ছে যে মেসেন্টারিক শিরা। তবে আমি তোমাদেরকে বলি, তোমাদের লেভেলে এই নামগুলো তেমন মুখস্থ রাখতে হবে না, কিন্তু বোঝার জন্য তোমরা জাস্ট একবার রিডিং পড়ে রাখবে এগুলা।
তো এগুলাতে মনে রাখবা যে আমাদের যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, অগ্নাশয়, প্লীহা সব জায়গা থেকে দূষিত রক্ত কালেকশন করে যে কমন একটি নালী আমাদের কোথায় পৌঁছে দিচ্ছে বলো, যকৃতে পৌঁছে দিচ্ছে। সব এখানে একেবারে দূষিত রক্ত তা বলবো না, এখানে কিন্তু আমাদের খাদ্য রসও যাবে, সেটার সাথে খাদ্য সার যেটা বলি সেটাও যাবে, সেটা ভিন্ন বিষয়। তো সেই অংশটার নাম হচ্ছে পোর্টাল হেপাটিক শিরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পোর্টাল, পালমোনারি এবং তোমাদের মোবাইল করে কমেন্টও দেখতেছি মনে হয় আমি। তাহলে আমরা পোর্টাল, নাসির ব্লাড বলতেছে একটু দেখিয়ে বাচ্চারা। আচ্ছা তাহলে এই তিনটা জিনিস আমরা বুঝে গেলাম। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে সিস্টেমিক বা স্বাভাবিক যে রক্ত সংবহন প্রক্রিয়া। তাহলে তোমরা প্রত্যেকে আমাকে বলো, আমাদের সম্পূর্ণ মানব দেহে যদি আমি তিনটা অংশকে এক পাশে রাখি, একটা হচ্ছে পালমোনারি বা ফুসফুসের যে অংশটা, আরটা হচ্ছে হৃৎপিণ্ড বা করোনারি যে অংশটা, আরটা হচ্ছে পোর্টাল, এই তিনটা অংশকে বাদ দিলে বাকি যে সম্পূর্ণ অংশটা, হৃৎপিণ্ডের দিকে দূষিত রক্তগুলো আসা, হৃৎপিণ্ড হতে বিশুদ্ধ রক্ত সারা দেহে চলে যাওয়া, এই পুরো অংশটাকে কিন্তু আমরা সিস্টেমিক সংবহন বলতে পারি। খুবই সহজ হয়ে গেল। তবে সেটা আমি বোঝাচ্ছি, তোমরা আগে এটুকু করো যে মানব দেহ থেকে আমরা যদি পালমোনারি, করোনারি এবং পোর্টাল এই তিনটাকে আলাদাভাবে ভাবতে চেষ্টা করি, বাকি যেটুকু অংশ থাকবে সেটাকে আমরা পুরোটাকে সিস্টেমিক শিরা বলতে পারি। তাহলে তুমি বলো মহাধমনী একটা কিসের অংশ? সিস্টেমিক সংবহনের অংশ, মহাধমনী একটা সিস্টেমিক সংবহনের অংশ। তারপরে ঊর্ধ্ব মহাশিরা কিসের অংশ? সিস্টেমিক সংবহনের অংশ। নিম্ন মহাশিরা কিসের অংশ? সিস্টেমিক সংবহনের অংশ। কথা তাই না? তো যাই হোক, তাহলে সিস্টেমিক সংবহনের আমরা অর্থগত কথাটা বুঝেছি, কিন্তু আমরা এখানে বোঝাবো একে একে, এটা কিন্তু পুরোটা বোঝাবো সিস্টেমিক সংবহন জিনিসটা। এখন দেখো, প্রথমে একটা সিস্টেমিক সংবহনের ছোট্ট একটা আমি তোমাদের চার্ট দেখাই, যেটাতে তোমরা অনেক বেশি একটা আইডিয়া পাবে। সিস্টেমিক সংবহন, এই চার্টটা তোমাকে মুখস্থ করতে হবে না, কিন্তু তুমি একটা আইডিয়া পাবে এখানে। সেই আইডিয়াটা কি? সেই আইডিয়াটা হচ্ছে, তুমি একটু দেখো এই চার্টটা আমি দেখাই। ধরো এটা আমাদের কি হৃৎপিণ্ড। এখন আমাদের হৃৎপিণ্ডের রক্তকে যদি আমি হৃৎপিণ্ডের নিচের দিকের অংশের কথাগুলো বলি, এদিকে গিয়ে কোথায় যাব বলো? আমাদের কিডনিতে যাবে। প্রতি 5 মিনিটে আমাদের দেহের সকল রক্তগুলো একবার কিডনি হয়ে ঘুরে যায়। যাওয়ার সময় সেখানে নাইট্রোজেন গঠিত যে দূষিত বর্জ্যগুলো, মনে রাখবা রক্ত কিন্তু দুইভাবে বিশুদ্ধ হয়। একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত যে দূষিত বর্জ্য, সেগুলো হচ্ছে কিডনিতে গিয়ে বিশুদ্ধ হয়। আরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার কারণে যে দূষিত হওয়া, সেটা হচ্ছে ফুসফুসে গিয়ে বিশুদ্ধ হয়। এখন দেখো তো আমাদের দেহের হৃৎপিণ্ডের, তোমার মনে করো এইভাবে যদি আমি আঁকি, এভাবে যদি আমি আঁকি, ঠিক আছে, এভাবে যদি আমি আঁকি, এভাবে যদি আঁকি, তাহলে তুমি দেখো এখান থেকে এভাবে মহাধমনী হয়ে নিচের দিকে এভাবে নেমে আসবে। নেমে এসে সেখান থেকে যেতে 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 সর্বশেষ ঠিকানা কি বলো? কিডনি, তাই না? কিডনি না? কারণ কিডনিতে গিয়ে এটা তার কি ইয়া করবে, নাইট্রোজেন গঠিত যে বর্জ্যগুলো সেগুলো পরিষ্কার করে সে আবার আসবে। তাহলে এটা কিডনির গ্লোমেরুলাসে যাবে। তোমরা কিডনির গ্লোমেরুলাসের নাম নিশ্চয়ই জানো। তোমাদেরকে মনে আছে আমরা যখন কিডনি তোমাদেরকে পড়িয়েছিলাম তখন দুইটা শব্দ বলেছিলাম সেখানে, অ্যাফারেন্ট এবং ইফারেন্ট। আমি যখন এভাবে করে একটা জিনিস এঁকেছিলাম, বোমেন্স ক্যাপসুলের মধ্যে আমি বলেছিলাম এভাবে কিছু অ্যাফারেন্ট ধমনী আসে। ধমনিকা এসে এভাবে করে বের হয়ে যায়। যেটা আসে সেটা হচ্ছে অ্যাফারেন্ট, যেটা বের হয় সেটা হচ্ছে ইফারেন্ট। আমি তোমাদের বলছিলাম এতে অ্যাফারেন্ট, এতে আসে। তাহলে আমাদের কিডনিতে রক্তটা প্রবেশ করে কিন্তু অ্যাফারেন্ট ধমনিকা দিয়ে, এবং সেখানে গ্লোমেরুলাসে পেছানোতে ঘুরতে এখানে একটা শাখন প্রক্রিয়ার মতো কাজ করে নিচের দিকে দূষিত উপাদানগুলো পড়ে গিয়ে আবার আমাদের বিশুদ্ধ রক্তটা কিন্তু ইফারেন্ট হয়ে বের হয়ে চলে যায়। তার মানে আমাদের হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত যেটা কোন ধরনের বিশুদ্ধ? কার্বন ডাইঅক্সাইড মুক্ত, অক্সিজেন যুক্ত। কিন্তু সে রক্তে কিন্তু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থাকতে পারে। এখন এখান থেকে রক্তটা এখানে আস্তে আস্তে সর্বশেষ কিডনিতে এসে কিন্তু নাইট্রোজেন গঠিত বর্জ্য সেগুলোও এখানে বিশুদ্ধ করে সেটা কি দিয়ে বের হয়ে যাবে? ইফারেন্ট দিয়ে সেটা বের হয়ে, মনে করে এটা ইফারেন্ট দিয়ে বের হয়ে সেটা আবার নিম্ন মহাশিরা দিয়ে আমার কোথায় প্রবেশ করবো বলো? সেটা মনে করে এদিক দিয়ে এসে নিম্ন মহাশিরা দিয়ে আবার কোথায় প্রবেশ করবে? আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করবে। তাহলে নিম্ন মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করার সময় এই রক্তগুলা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ মুক্ত, সেটা মেনে নিতে পারি, কিন্তু সেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, সেটাও মেনে নিতে হবে। এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার কারণে এই রক্তগুলাকে এখানে আসার পর এখান থেকে আবার আমরা ফুসফুসে পৌঁছে দিই।
তাহলে সিস্টেমিক রক্ত সংবহন বলতে আমরা মোটামুটি যেটা বুঝতেছি, হৃৎপিণ্ডের নিচের দিকে মহাধমনী হয়ে বের হয়ে কিডনি পর্যন্ত গিয়ে কিডনি হতে ঘুরে আবার আমাদের নিম্ন মহাশিরা হয়ে কোথায় চলে আসা, হৃৎপিণ্ডে চলে আসা। ঠিক একইভাবে আমাদের হৃৎপিণ্ডের উপরের দিকে যে অংশটা আসে, সেই উপরের অংশ থেকে বিভিন্ন শিরা এবং ধমনী দিয়ে আসবে। যেমন ধরো ঊর্ধ্ব মহাশিরা দিয়ে দূষিত রক্ত আসতেছে, তারপরে হচ্ছে যে উপরের দিকে আবার বিশুদ্ধ রক্ত যাচ্ছে হচ্ছে ব্রাকিওসেফালিক কমন ক্যারোটিড সাবক্লেভিয়ান, সেগুলো দিয়ে যাচ্ছে। কথা বুঝাতে পারছি? এই সম্পূর্ণটা মিলে হচ্ছে সিস্টেমিক সংবহন। তো আমাকে তোমরা অর্থগতভাবে সিস্টেমিক সংবহনটা বুঝছো কিনা বলো। একজন জিজ্ঞেস করছে আজকে হাসি তাসি কই, আজকে বা হাসি তাসি নাই। আসলে আমি আগেও বলছি আমি একটু দুর্বল, অসুস্থ, আজকে গায়ে জ্বর ছিল অনেক, ঠিক আছে। তো এই জন্য আজকে আমি পড়া বুঝাতে চাচ্ছি আজকে, ঠিক আছে। তোমরা বিরক্ত হইও না, একটু মনোযোগ দিয়ে শোনো। চাইলেও জোর করে হাসা যাচ্ছে না, তাই না? তো তোমরা এটুকু 4টা শব্দ বুঝছো কিনা বলো। একজন বলছে হেপাটিক পোটাশিরা যকৃতে গিয়ে আবার কি নিম্ন মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে যায় না, হেপাটিক পোটাল শিরা যকৃতে যাবে, তখন যকৃত সে রক্তগুলা নিয়ে হেপাটিক শিরার মাধ্যমে নিম্ন মহাশিরা দিবে, নিম্ন মহাশিরা সেখান থেকে নিয়ে হৃৎপিণ্ডে পৌঁছে দিবে। ঠিক আছে, প্রশ্ন করতে ভালো হয়েছে। হ্যাঁ তালহা, সুন্দর প্রশ্ন করছে। সেটা আবার সিস্টেমিক শিরা হয়ে গেল না? হ্যাঁ, আমাদের পালমোনারি, করোনারি, পোর্টাল এবং সিস্টেমিক এগুলাকে কিন্তু আমি একটা মানুষকে কেক কাটার পর একেবারে তাদেরকে আলাদা আলাদা হিসাব করতে পারবো না। পালমোনারি কোনো না কোনোভাবে এসে সিস্টেমিকের সাথে যুক্ত, করোনারি কোনো না কোনোভাবে এসে সিস্টেমিকের সাথে যুক্ত, পোর্টাল কোনো না কোনোভাবে এসে শেষ পর্যন্ত এসে সিস্টেমিকের সাথে যুক্ত হয়ে যাবে, তাই না? এদেরকে কি তুমি আলাদা আলাদা একটা ভিন্ন গ্রহ হিসেবে চিন্তা করতে পারবা? না, পারবা না তো। ঠিক আছে, এরকম আর কারো প্রশ্ন থাকলে করিও। আচ্ছা, ঋষি বলছে, আবার বলেন স্যার। তাহলে ঋষি দেখো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে পালমোনারি ফুসফুসে, করোনারি হৃৎপিণ্ডে, আর পোর্টাল হচ্ছে যে যেগুলা পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র হয়ে রক্তগুলো যকৃতে নিয়ে আসে, এই অংশগুলো বাদে বাকি সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলতে পারি বলতো? সম্পূর্ণ অংশটাকে আমরা সিস্টেমিক সংবহন বলতে পারি। ঠিক আছে, এই সিস্টেমিক সংবহনে এবার একটা মজার জিনিস বোঝাবো, যেটা ইন্টারমিডিয়েট সিলেবাসে তেমন নেই, কিন্তু এই জিনিসটা একটু জানতে হবে তোমাদের। যেটা তোমরা ছোট্ট একটা অংশ জানতে এতদিন, কিন্তু এটার বড় একটা অংশ তোমাদেরকে জানতে হবে, তাই না? এই ছবিটা আমি একটু এঁকে এঁকে দেখাই, তোমরা যদি ধৈর্য ধরো একটা খুব মজার জিনিস তোমরা শিখবা। সেটা হচ্ছে যে সিস্টেমিক সংবহন নিয়ে কথা বলছি। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বলে স্যার এটা যদি হৃৎপিণ্ড হয়, তো আপনি বলছেন সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে এই মহাধমনী দিয়ে রক্তগুলো নিচের দিকে যাচ্ছে, সেখানে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিডনি পর্যন্ত সেটা পৌঁছে যাচ্ছে, এবং কিডনিতে গিয়ে সেখানে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো মুক্ত হয়ে সেখান থেকে আবার হৃৎপিণ্ডের দিকে রওনা দেয়। তো হৃৎপিণ্ডের দিকে সে যখন আবার রওনা দেয়, নিম্ন মহাশিরা হয়ে সে ডান অরিন্দে রক্তগুলো আসে। তো তোমরা বলতে পারো স্যার আপনি তো ইতিমধ্যে শুধু হৃৎপিণ্ডের নিচের অংশগুলো নিয়ে কথা বলছেন, দেহের মধ্যে যে হৃৎপিণ্ডের নিচের অংশটা আছে এটা নিয়ে কথা বলছেন, কিন্তু হৃৎপিণ্ডের উপরের দিকে তো একটা অংশ আছে, তার নিয়ে কি হবে? তার নিয়ে যে কথাটা হবে, তোমরা একটু মনোযোগ দাও। তোমরা জানো যে এখানে কয়টা নালী থাকে? 1, 2, 3। নিশ্চয়ই তোমাদের মনে আছে কয়টা নালী আছে? 3টা। এই 3টাও কিন্তু সিস্টেমিক সংবহনের অংশ, যারা হচ্ছে যে রক্ত এই হৃৎপিণ্ডের উপরের দিকের অংশ তথা আমাদের মস্তিষ্কের দিকে, মুখের দিকে পৌঁছে দিচ্ছে। এখন এই 3টার নাম তোমরা কি জানো বলো? ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড, সাবক্লেভিয়ান। ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড, সাবক্লেভিয়ান। ঠিক আছে? আচ্ছা, এখন একটা মজার কথা আছে। এখন আমি একটা ভিন্ন মত পোষণ করবো তোমাদের সাথে। ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড এবং সাবক্লেভিয়ান, এই যে 3টা কথা, সেখানে আমি এটা একটু মুছে একটা কথা লিখবো। মনে করো এটা হচ্ছে যে সাবক্লেভিয়ান, তুমি জানো, আমি একটু ইয়া করে লিখি, সাবক্লেভিয়ান। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো গতদিনও বলছিলেন এটা সাবক্লেভিয়ান, কিন্তু আমি তার পাশে একটা কথা লিখলাম বাম সাবক্লেভিয়ান। সাথে সাথে তোমার একটা টেনশনে পড়ে গেছো। মনে করো এটা ক্যারোটিড, তাই না? সিতে ক্যারোটিড না, ক্যারোটিড। এটা বলার পর তোমরা বলতে পারো স্যার এটা তো গতদিন আপনি বলছিলেন, কিন্তু ক্যারোটিডের এখানে আমি ব্র্যাকেটে লিখলাম এটা বাম ক্যারোটিড। এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে স্যার এটা যদি সাবক্লেভিয়ান, বাম সাবক্লেভিয়ান হয় ধমনী, এটা যদি বাম ক্যারোটিড ধমনী হয়, তাহলে ডান সাবক্লেভিয়ান এবং ডান ক্যারোটিড ধমনী কোথায়? এই জিনিস তো আপনি আমাদেরকে পড়ান নাই,
তাই না? এই জিনিস আপনি আমাদের পড়ার নাই। তাহলে আমি এখানে একটা চিত্রতে তোমাদেরকে দেখাবো। দেখানোর আগে আমি একটা কাজ করি। আমাদের এই যে ব্রাকিওসেফালিক যেটা আছে, এটা কিন্তু ব্রাকিওসেফালিক। খেয়াল করো, আমি ব্রাকিওসেফালিক নামটা লিখি, তারপর আমি একটা কাজ করব। ব্রাকিওসেফালিক, এটা তোমরা জানো কিন্তু বিসিএস থেকে। ব্রাকিওসেফালিক বোঝার চেষ্টা করবো, অনেক ডিপে যে কথা বলতেছি আমি। ব্রাকিওসেফালিক এগুলো সব ধমনী কিন্তু। এখন এই ব্রাকিওসেফালিকটা দুটো অংশে ভাগ হয়, এটাকে আমরা বাইফার্কেশন বলি। বাইফার্কেশন, অনেক সময় বাইফার্কেশন মানে এরকম এখান থেকে দুটো অংশে বিভক্ত হয়। কে বিভক্ত হলো বলো তো প্রত্যেকে? ব্রাকিওসেফালিক। কে বিভক্ত হলো? ব্রাকিওসেফালিক বিভক্ত হলো। কেমন? এখন দেখো, তখন এটার নাম আমি বললাম, এটা ছোট করে লিখি না, জায়গা হবে না আমার। তখন এটার নাম আমি লিখলাম ক্যারোটিড, কিন্তু এটার পাশে আমি লিখলাম ডান। এটার নাম আমি লিখলাম সাবক্লেভিয়ন, তবে এটা হচ্ছে ডান সাবক্লেভিয়ন। তাহলে দেখো, এতদিন ধরে আমি তোমাদের যে হৃৎপিণ্ডে পড়াচ্ছি, তোমরা ইন্টারমিডিয়েট অনুসারে তোমাদের এটুকু পর্যন্ত আমরা কখনো যাইনি। আমরা এখান থেকে ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড, সাবক্লেভিয়ন বলে আমরা চলে যেতাম। কিন্তু আজকে এসে আমি তোমাকে দেখাচ্ছি যে ব্রাকিওসেফালিক যায় সেটা আবার বাইপার্কেশন হয়। বাইপার্কেশনের দুটো অংশ হয়, সেখানে একটা হচ্ছে যে ডান সাবক্লেভিয়ন, একটা হচ্ছে যে বাম সাবক্লেভিয়ন, এভাবে করে নাম হয়। কেমন? এখন দেখো, এখন তোমাদেরকে আমি একটা চিত্র দেখাই, বোঝার চেষ্টা করবা। তুমি দেখো, তোমাদেরকে যখন আমি হৃৎপিণ্ড পড়াচ্ছিলাম, এই যে এটা হচ্ছে মহাধমনী, অ্যাওয়াটা লেখা আছে, এভাবে করে এখান থেকে উঠে, বিদ্যুৎ দেখা যাচ্ছে না, এখান থেকে উঠে এভাবে করে এটা নিচে চলে গেছে এদিকে। কিন্তু এখান থেকে দেখো একটা নালী গেছে, আরেকটা নালী গেছে, আরেকটা নালী গেছে, তাই না? সে অনুযায়ী এটা ছিল ব্রাকিওসেফালিক, এটা কমন ক্যারোটিড, এটা হচ্ছে সাবক্লেভিয়ন, বিসিএস। বিসিএস মনে আছে? তো এখন আমি আজকে এসে বললাম যে এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ন। কেমন? এটা হচ্ছে লেফট ক্যারোটিড। তাহলে রাইট ক্যারোটিড এবং রাইট সাবক্লেভিয়ন কোথায়? এই ব্রাকিওসেফালিকটা এখানে দুটো অংশে ভাগ হয়ে যায়। এই যে দুটো অংশে ভাগ হয়ে গেল, এটা হচ্ছে রাইট ক্যারোটিড আর এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ন। আমার কথা হচ্ছে, তোমার একেবারে হুবহু মুখস্থ থাকতে হবে না, তোমার নিজের মধ্যে একটা আইডিয়া করে নাও, একটা আইডিয়া রাখো যে এখানে কিন্তু আরও কথাবার্তা আছে ওদিকে। ঠিক আছে? এগুলা সবগুলা হচ্ছে কিসের অংশ? সিস্টেমিক সংবহনের অংশ। ঠিক একইভাবে তোমরা যারা বাচ্চারা এতদিন ধরে জানতে যে এদিক দিয়ে ঊর্ধ্বমহাশিরা আসে না, শুধু ঊর্ধ্বমহাশিরা সম্পর্কে জানতে, কিন্তু তোমরা কি জানো সে ঊর্ধ্বমহাশিরা কিভাবে বিস্তৃত? দেখো, সে ঊর্ধ্বমহাশিরা, এই যে এটা হচ্ছে ঊর্ধ্বমহাশিরা, ওকে, এটা ঊর্ধ্বমহাশিরা আসছে, তাই না? সে ঊর্ধ্বমহাশিরা কয়টা অংশ আছে দেখো তো। এই ঊর্ধ্বমহাশিরার মধ্যে দেখো, এখান থেকে বাম ইন্টারনাল যুগুলার শিরা, তোমরা একটা যুগুলার শিরা নাম শুনেছিলে না? প্রায় অনেকে প্রশ্ন করছিল আমাকে। এই বাম ইন্টারনাল যুগুলার শিরা, আবার এটা তো ছিল বাম সাবক্লেভিয়ন ধমনী, কিন্তু বাম সাবক্লেভিয়ন শিরা আছে একটা। এই দেখো, বাম ইন্টারনাল যুগুলার শিরা এবং বাম সাবক্লেভিয়ন ধমনী একসাথে আসলো। আবার এদিকে ডান ইন্টারনাল যুগুলার শিরা এবং হচ্ছে যে ডান সাবক্লেভিয়ন শিরা এভাবে করে আসলো। আসার পর ফুরাটা মিলে কিভাবে আসলো দেখো, সুপেরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্বমহাশিরা হয়ে আসলো। তোমাদেরকে আমি যেটা বলবো, তোমাদের সিলেবাস অনুসারে তোমরা শুধু এইদিকে এরকম একটা বিষয় আছে, তোমরা নাহলে তোমাদের বিশ্বাস থাকবে যে শুধু ঊর্ধ্বমহাশিরা এদিক দিয়ে উপর থেকে একেবারে চলে আসে মনে হয় না। এখানে কি ইন্টারনাল যুগুলার শিরা যেমন আছে, এখানে এক্সটার্নাল যুগুলার শিরা আছে, আর অনেক মানে কঠিন বিষয় আছে। এখানে আর একটা ছবি আমি দিছি কিনা দেখে, একটা ছবি এখানে অ্যাড করতে বলছিলাম, মনে হয় না দিয়েছে, দেয় না। এটা আরেকটা ছবি আমি দেখাতে পারতাম। তাহলে তোমরা খেয়াল করো তো, তোমরা গতদিন এসে আজকে একটু বেশি জেনেছো। সেটা হচ্ছে কোনটা বলো তো? সেটা হচ্ছে আমরা আগে জানতাম মহাধমনী উপরের দিকে উঠে নিচের দিকে নেমে যাচ্ছে, উপরের দিকে ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড, সাবক্লেভিয়ন তিনটা ধমনী উঠে যাচ্ছে। কিন্তু আজকে আমরা বেশি জানছি সেটা হচ্ছে উপরের দিকে যে তিনটা ধমনী উঠতেছে সেখানকার ব্রাকিওসেফালিক কিন্তু আবার দুই ভাগে ভাগ হয়। সেখানে ডান কমন ক্যারোটিড এবং ডান কি বলা হয় সাবক্লেভিয়ন ধমনী হয়। এবং তোমরা আজকে এটাও জেনেছো যে সাবক্লেভিয়ন ধমনী যেমন আছে, সাবক্লেভিয়ন শিরাও আছে।
ঠিক আছে, এটুকু মোটামুটি বুঝছো কিনা বলো। তবে এটুকু তোমাকে ইন্টারমিডিয়েটের সিলেবাসের আলোকে কোথাও গিয়ে লিখে প্রমাণ করতে হবে না, কিন্তু তুমি একটা আইডিয়া নিতে পারছো যে উপরের দিকে কিন্তু একটা ঘটনা আছে। ঠিক আছে, তাহলে সেই জায়গা থেকে তোমরা আমাকে বলো ফুসফুসের ক্ষেত্রে পালমোনারি, হৃৎপিণ্ডের ক্ষেত্রে করোনারি সংবহন এবং আমাদের ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, পাকস্থলী, প্লেহা, অগ্নাশয় থেকে যতগুলা শিরার মাধ্যমে খাদ্যসার বলো বা অন্যান্য রক্তের যে অংশগুলা যকৃতে আসে, এদের কমন যে নালী সেটাকে ফুটাল সংবহন। এগুলো ব্যতীত তুমি ঊর্ধ্ব মহাশিরা বলো, ঊর্ধ্ব মহাশিরার উপরের দিকে যে ইন্টারনাল জগুলার শিরা, এক্সটার্নাল জগুলার শিরা, সাবক্লেভিয়ান শিরা যত আছে সবগুলা সিস্টেমিক সংবহনের অংশ। আবার নিম্ন মহাশিরা পুরাটা সিস্টেমিক সংবহনের অংশ। আবার ওইদিকে ধমনী যদি বলি আমরা, সাবক্লেভিয়ান ধমনী, ক্যারোটিড ধমনী সবগুলা সিস্টেমিক সংবহনের অংশ। নিচের দিকে আসলে মহাধমনী থেকে শুরু করে যত ধমনী বের হবে সবগুলো হচ্ছে সিস্টেমিক সংবহনের অংশ। আলহামদুলিল্লাহ, তোমরা বুঝেছো বলছো, আমার খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। তবে তোমরা তোমাদের সিলেবাসের আলোকে ওই যে বিসিএস পর্যন্ত মনে রাখলে হবে, বাকিটা তোমরা যদি কেউ আরও বেশি জানতে চাও এই জিনিসগুলো আমার ভিডিওটা বারবার দেখলে পারবা। এখন দেখো, আমি আরেকটা ছোট শব্দ বলবো, তোমরা দেখো, এটা একটু জানা খুব দরকার। এটা মনে করো বেনা কাবা। বেনা কাবা, বেনা কাবা মানে কি বলতো? মহাশিরা। তোমরা আমাকে প্রত্যেকে বলো মহাশিরা ছোট ভাইয়ের নাম কি হবে? মহাশিরা ছোট ভাইয়ের নাম শিরা, বেইন বা শিরা। ঠিক আছে, এখন এই বেইনের ছোট ভাইয়ের নাম কি হবে? কে বলতে পারবা? বেইনের ছোট ভাইয়ের নাম কি হবে বলো তো? এই বলো না, কমেন্টে বলো না, বেইনের ছোট ভাইয়ের নাম কি? আমি কিন্তু আজকে টোটালি পড়া বুঝাচ্ছি, মানে এখানে কোনো দুষ্টামিও করতেছে না, এবং হচ্ছে এটা বোঝার বিষয়। তোমরা নিজেরাও খেয়াল করছো, এটা বোঝার বিষয়, এখানে দুষ্টামি করার সুযোগ নাই, তাই না? তোমরা বুঝতেছো বলছে এটুকুতে আমার খুশি। জুগুলার শিরা, ক্যারোটিড ধমনী, রিপিট। দেখো তাসলিমা আক্তার আইডি থেকে, জুগুলার শিরাটা হচ্ছে যে আমাদের গলার এদিক দিয়ে একটা এক্সটার্নাল জুগুলার শিরা, একটা ইন্টারনাল জুগুলার শিরা। এক্সটার্নাল জুগুলার শিরা ডান বাম আছে, ইন্টারনাল জুগুলার শিরা ডান বাম আছে। এগুলো সবগুলো এসে আমাদের ঊর্ধ্ব মহাশিরায় আসে, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যুক্ত হয়। এগুলো হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের উপরের অংশ হতে দূষিত রক্তগুলো নিয়ে আসে। না, বিসিএস দিয়ে নাইট্রোজেন গঠিত রক্ত যায় না। নাইট্রোজেন যাওয়ার পথে নাইট্রোজেন যুক্ত হতে পারে। একটা জিনিস মনে রাখবা, হৃৎপিণ্ড থেকে যখন সে বের হচ্ছে সে সম্পূর্ণ বিশুদ্ধ, সে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন দুটাই মুক্ত। কিন্তু হৃৎপিণ্ড থেকে বের হয়ে চলার পথে সে যেতে যেতে কিন্তু সে নাইট্রোজেন যুক্ত হতে পারে, সেগুলো হৃৎপিণ্ডে গিয়ে রেখে আসবে, কিডনিতে গিয়ে রেখে আসবে। সে চলার পথে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হতে পারে, সেটা পরে সে ফুসফুসে গিয়ে রেখে আসবে। এখন দেখো উপশিরা বলছে একজনে, তো এটার নাম হচ্ছে বেনিউল আর কি, বেনিউল, তাই না? রবির ছোট ভাইয়ের নাম কি বলো প্রত্যেকে? রবির ছোট ভাইয়ের নাম হচ্ছে রবিউল, বেনের ছোট ভাইয়ের নাম হচ্ছে বেনিউল, উপশিরা। উপশিরা, কিন্তু তার একটা ছোট ভাই আছে, সেটা আমি একটু পরে বলছি। এখন তোমরা দেখো, এগুলো বেসিক জিনিস রে ভাই। এবার দেখো অ্যাওয়াটা। অ্যাওয়াটা মানে কি ধমনী বলো প্রত্যেকে? মহাধমনী। তাহলে তার ছোট ভাইয়ের নাম কি? আটারি। আটারি মানে কি? ধমনী। এখন তোমরা আমাকে বলো এর ছোট ভাইয়ের নাম কি? আর্টেরিউল। আর্টেরিউলের বাংলা কি? উপধমনী। আর্টেরিউলের বাংলা কি? কে বলতে পারবা? আর্টেরিউলের বাংলা কি? উপধমনী। বাচ্চারা উপধমনী হবে না, দমনিকা। ঠিক আছে, এখানে আবার শিরিকা বলিও না, এটা উপশিরা। এখন এদের সবারই ছোট ভাই, এর ছোট ভাই, এর ছোট ভাই নাম একটা কমন, সেটা হচ্ছে ক্যাপিলারি বা কৈশিক জালিকা। তাহলে প্রত্যেকে বলো, ছেলে হোক মেয়ে হোক, সে যখন একদম ছোটবেলা থাকে তাকে আমরা শিশু বলি, তাই না? কমন নাম দিয়ে ডাকি শিশু। এবার শিশু থেকে আস্তে আস্তে কিশোর, কিশোরী, যুবক, যুবতী, মহল, মহিলা,
মহল মহিলা না, পুরুষ মহিলা এভাবে তো যায়, তাই না? ঠিক একইভাবে একেবারে ছোটোবেলায় তাদের একেবারে ক্ষুদ্র অংশের নাম হচ্ছে ক্যাপিলারি। এখন এরপরে যখন ধীরে ধীরে বড় অংশটা হবে তখন এভাবে যাবে। এখানে আমি একটা চিত্র আছে কিনা দেখি, থাকলে কিন্তু খুব সুন্দর করে ক্যাপিলারিটা আমি তোমাদেরকে দেখাতে পারবো। এই তো আছে আছে। এবার তোমরা খেয়াল করো, এই যে দেখো, মনে করো এই অংশটা হচ্ছে আমাদের ধমনী রিলেটেড অংশ, মহাধমনী, এখান থেকে বিশুদ্ধ রক্ত নিয়ে আসছে, তাই না? তো তোমাদেরকে একবারও কল্পনায় আসে না বিশুদ্ধ রক্ত দেহে যে পরিচালিত হচ্ছে ধমনীর মাধ্যমে, সেটা যখন দূষিত হয় পরবর্তীতে সেটা হৃৎপিণ্ডে এই শিরাতে যায় কিভাবে? এটা কি ব্লুটুথের মাধ্যমে যায়, রকেটের মাধ্যমে যায়? এটা কিভাবে যায় বলো না? না, সংযুক্ত আছে, এটা ক্যাপিলারি। দেখো এই ধমনী আস্তে আস্তে একেবারে সে ক্ষুদ্রতম কৌশিক জালিকা পরিণত হয়েছে কিনা দেখো তো। আবার দেখো এরকম একটা কৌশিক জালিকা থেকে শিরাটা শুরু একেবারে এভাবে গেছে। তাহলে দেখো এই যে জায়গাটা কৌশিক জালিকা অংশটা, যখন কৌশিক জালিকা শব্দটা আমরা ইউজ করব তখন মনে রাখবো কৌশিক জালিকা কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকতে পারে। কারণ কৌশিক জালিকা বলতে আমরা একেবারে ধমনীর ক্ষুদ্রতম অংশ যেমন বুঝতেছি, আবার শিরার ক্ষুদ্রতম অংশ বুঝতেছি, যেখানে এই দুটো অংশের ট্রান্সফার হয়। অর্থাৎ এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত হলে মাত্র এই কৌশিক জালিকা হয়ে এই কৌশিক জালিকা গিয়ে ভ্রম করে চলে যাবে। কথা বুঝাতে পারছি? তাহলে এই কৌশিক জালিকা জিনিসটা হচ্ছে যে আমাদের যে রক্তনালী আছে, রক্তনালীর ক্ষুদ্রতম অংশ হচ্ছে কৌশিক জালিকা। তোমরা এবার বলো কৌশিক জালিকা বুঝছো কিনা? তোমরা এবার আমাকে বলো কৌশিক জালিকা বুঝছো কিনা, ধমনী শিরাগুলো বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে এর মধ্যে দিয়ে আমরা কি শেষ করব? এর মধ্যে দিয়ে আমরা রক্ত সংবহন শেষ করব। এখন দেখো রক্ত সংবহন যদি শেষ হয়, তোমাদের শীটের মধ্যে বিশেষ করে আমি মেডিকেল বেস করে দিয়েছি, ইন্টার বেস করে দিয়েছি, এটা তোমাদের শীটের মধ্যে এই যে শীটটা ডেমো খাতাতে আমি একটা জিনিস দিয়েছি, এটা তোমাদের শুধুমাত্র এমনি জেনে রাখার জন্য, ঠিক আছে? তো এখানে একটু কারেকশন করে দিই আমি তোমাদের ডেমো খাতার 13 নম্বর পৃষ্ঠায়, এবং হচ্ছে যে ডাইরেক্ট মেডিকেল শিটের মধ্যে কত নম্বর পৃষ্ঠা আমি সেটাও বলি, প্রত্যেকে একটু কুলো, একটা জিনিস কারেকশন আছে এখানে। ডাইরেক্ট মেডিকেল শিটের হচ্ছে যে 14 নম্বর পৃষ্ঠায় একটা কারেকশন আছে, সেই কারেকশনটা তোমরা দেখো। আর যারা বাইরে থেকে ক্লাস করতেছো তাদের জন্য নাসির পিডিএফ এটার উপর দিয়ে দিবা, যা পড়াচ্ছি পিডিএফটা উপরে দিয়ে দিব। যারা বাইরে থেকে ক্লাস করতেছো, যাদের কাছে শিটগুলো নেয়, তারা এখন থেকে লিখে নিতে পারবা। তো এখানে পোর্টাল সংবহনের নিচের দিকে হেপাটিক পোর্টাল সংবহন নিচের শিরাগুলো নিয়ে গঠিত। এখানে দুর্ভাগ্যক্রমে শকটা একত্র হয়ে গেছে। মনে রাখবা, আমি আবার বলছি, এখানে শুধুমাত্র শিরাগুলো হচ্ছে হেপাটিক পোর্টাল শিরার অংশ, কিন্তু ধমনীগুলো নয়। আবার বলো, এই শকটা কিন্তু একসাথে হয়ে গেছে দুর্ভাগ্যক্রমে। এখানে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্রের অংশ হচ্ছে শুধুমাত্র এই শকের শিরাগুলা, ধমনীগুলা নয়। এই ধমনীগুলা হচ্ছে যে অনেক পুরাতন বই, আমি যেটা পড়ছিলাম ওয়ান্স আপন এ টাইম 2010-এ যে বই পড়েছিলাম, সেই বইয়েরই একটা অংশ আমার পুরাতন বইতে ফিন আপ করা আছে, যেখানে অনেকগুলো হচ্ছে ধমনীর নাম আছে। এখন ধমনীর নামগুলো আমি তোমাকে এখানে দিয়েছি, তোমরা শুধুমাত্র এত সুন্দর করে দিয়েছি কোনটা কোথায় কী হয়। ধরো আমাদের মধ্যচ্ছেদাতে যদি কোনো ধমনী যায় তার নাম কী নাম হয়, তারপর আমাদের পায়ে গেলে কী নাম হয়, কেমন, তারপর আমাদের পায়ের গোড়ালিতে গেলে কী নাম হয়, এরকম করে ধমনীর নামগুলো আমি দিয়েছি। এখন দেখো এই ধমনীর নামগুলো কেউ একেবারে কষ্ট করে মুখস্থ করতে যাবে না, জাস্ট একবার রিডিং করে রাখবা। আমি আবারও বলছি, তুমি যখন এটা রিডিং করে রাখতেছো তোমার তখন কনফিডেন্সটা ভালো কাজ করতেছে। আমি ওই জায়গায় ওইরকম কিছু জিনিস আছে, এবং ওই ধমনীগুলো বিভিন্ন নাম হয়, কী নাম হয় বাদ দাও, বিভিন্ন নাম হয়। এটা জানলেও কিন্তু তোমার একটা ক্লিয়ার আইডিয়া হবে। এটা যারা জানবে না তারা মনে করবে পুরা জায়গাটা জুড়ে মহাধমনী যাচ্ছে, এরকম মনে করবে। তাহলে সেই ছকটা এখানে আছে মনে হয়, একটু দেখাচ্ছে তোমাদেরকে। এই দেখো, এই ছকটা শুধুমাত্র তোমাদের আমি সংগ্রহে রাখার জন্য দিয়েছি। এটা আমার ছিল, আমার 2010-এর যে বইতে, সেই বইতে ছিল কিন্তু এটা। তো এটা আমার কাছে ছিল, আমার পিন আপ করা আছে পুরাতন বইতে। আমার পুরাতন বইটা নিয়ে আসো না, কোনটা বড়টা, প্রাণীবিজ্ঞান। এই জিনিসটা, তাহলে এই জিনিসটা তোমরা একবার রিডিং করে রাখবা। শুধু এটা একেবারে মেডিকেল বেসকে বলতে সবাইকে বলতেছি যে একবার রিডিং করে রাখবা। এটার উপর কেউ মারা যায়, মানে কি বলা হয়,
এটার উপর কেউ জান প্রাণ দিয়ে দিও না, ঠিক আছে? তাহলে এর মধ্যে দিয়ে বাংলাদেশ রক্ত সংবহন কোম্পানির পক্ষ থেকে তোমাদেরকে বিদায় জানানো হচ্ছে। রক্ত সংবহন কোম্পানি, আমরা পারবো ইনশাল্লাহ। এরপর আমরা যাব ব্লাড প্রেশার, ঠিক আছে? ব্লাড প্রেশার যাব, তারপরে বেরি রিসেপ্টর, ছোটো ছোটো অংশ, টেনশন করে না। হ্যাঁ, ব্লাড প্রেশার তোমরা মোটামুটি পারো, তবু আমি একটু আলোচনা করি। তো দেখো আমরা তাহলে প্রথমে একটু কমেন্ট করো না, ইনশাল্লাহ রক্ত সংবহন কথাটা আমরা সুন্দর করে বুঝাইয়ে যে কোনো কাউকে বলতে পারবো, তাই না? যারা ক্লাস করেছো এবং এখান থেকে এমসিকিউ পরীক্ষা আসলে তুমি বেসিক জায়গা থেকেও আনসার করতে পারবা, সৃজনশীল প্রশ্ন আসলে করতে পারবে ইনশাল্লাহ। তাছাড়া কিন্তু তোমাদের কাছে কিন্তু আমার শিটগুলো, ডেমো খাত এবং ডাইরেক্ট মেডিকেল শিটগুলো আছে, এবং যারা নতুন করতেছো তাদের জন্য কিন্তু এর উপর পিডিএফ দিয়ে দিব আমি শিটগুলো। তাহলে আশা করি জিনিসটা পারবো ইনশাল্লাহ, সংবহন, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে আমার বই, যেটা তোমাদেরকে পড়াই আমি। এখানে সংগ্রহ থাকে সবগুলা, দেখাচ্ছে না সেটা? তো এই বই তো অনেকগুলো পুরাতন বইয়ের পৃষ্ঠা থাকে। দেখো তুমি এই পৃষ্ঠাগুলো অনেক পুরাতন হয়ে গেছিল না স্যার? দেখো এটা অনেক পুরাতন হয়ে গেছে, এটা অনেক আগে আমি হচ্ছে যে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম আর কি। তো ওইখান থেকে তোমাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরা বায়োলজি কালেকশন এই বইটা, ঠিক আছে? এখানে যত বায়োলজি, যত রাইটার, যত কিছু আছে সবার কালেকশন আছে এই জায়গাটা, ঠিক আছে? এখান থেকে দিয়েছে এটা। এখন আসি আমরা সুন্দর করে ব্লাড প্রেশার নিয়ে কথা বলি। ব্লাড প্রেশার কি জিনিস? এই ব্লাড প্রেশার মেশিনটা নিয়ে আসো তো, ও বক্স ওটার ভিতরে আছে, চিনবা? দুইটা নিয়ে আসো, স্টেথও নিয়ে আসবা, মেশিনটাও নিয়ে আসবা, যেটা বাদে। ব্লাড প্রেশার বোঝার চেষ্টা করো, বাকিগুলা ইয়ার মধ্যে পাবা, সেটার মধ্যে পাবা। ব্লাড প্রেশার একটা কথা হচ্ছে রক্ত চলাচলের সময় রক্ত ধমনির গায়ে যে ধাক্কা দেয় তাকে ব্লাড প্রেশার বলে। দা ধাক্কা টু দা ধমনি গা ইজ কল দা কি, অর্থাৎ রক্ত। আরে ভাই, একটা নালীর মধ্যে দিয়ে কিছু চলাচল করার সময় নালীর আশেপাশে একটু ধাক্কা মুটকি দিতে পারে, তাই না? তো এখন একটা রক্তনালীর মধ্যে দিয়ে রক্তগুলো চলছে, সেখানে তো একটু ধাক্কা মুটকি দিতে পারে। তো এটা হচ্ছে ব্লাড প্রেশার আর কি। ব্লাড প্রেশার দেখো, ব্লাড প্রেশার কাহাকে বলে আমরা এখানে দেখবো। ব্লাড প্রেশার, প্রবাহমান রক্ত ধমনির প্রাচীরে যে চাপ দিবে সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার। তবে ব্লাড প্রেশার এই জন্য বলা হচ্ছে কারণ আমাদের ধমনিতে কিন্তু রক্ত চলাচলের গতিটা বেশি, যেটা 40 সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগ, অথচ এটা শিরার মধ্যে কিন্তু 15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা কোন প্রেশারটা বেশি অনুভব করব? আমরা ধমনির প্রেশারটা বেশি অনুভব করব। এই জন্য রক্তচাপের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে প্রবাহমান রক্ত ধমনির গায়ের মধ্যে যে ধাক্কা দেয়, হ্যাঁ, এই যে মনে করে এটা ধমনি, এটা কি মনি বলা? ধমনি, ঠিক আছে? তো এদিক দিয়ে রক্ত যাওয়ার সময় এই যে ধমনি গায়ের মধ্যে যেভাবে ধাক্কা দিবে সেটা হচ্ছে প্রেশার। সেটা বেশি দিলে আমরা প্রেশার বেশি অনুভব করব, কম দিলে আমরা প্রেশার কম অনুভব করব, তাই না? তো এখন দেখো এখানে দুই ধরনের প্রেশার আছে। একটা হচ্ছে যে উচ্চ মানে সিস্টোলিক প্রেশার, এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশারটা হচ্ছে আমাদের আমি যদি এভাবে এঁকে দেখাই, দেখো আমি যদি হৃৎপিণ্ডটা এভাবে তোমাদেরকে এঁকে দেখাই, তাই না? তো আমি এখানে ব্লাড প্রেশার হিসাব করতেছি কার? ধমনী। তো এটা হচ্ছে কি বলো তো তোমরা? এটা হচ্ছে মহাধমনী। মহাধমনীতে রক্ত বেশি যেতে হলে, কেউ উপস্থিত বুদ্ধি থেকে আমাকে বলো, মহাধমনীতে রক্ত একেবারে যখন যেতে হবে, রক্ত পাঠাবো, তখন কি হয়? তখন কি নিলয়ের সিস্টুল হয় না ডায়াস্টুল হয়? কে বলতে পারবা? মানে মহাধমনীতে রক্ত বেশি থাকবে, তার মানে প্রেশার বেশি পাবো আমরা। এদিক দিয়ে ধমনীতে রক্ত বেশি থাকবে, প্রেশার বেশি পাবো কখন? যখন আমরা এখান থেকে এভাবে করে নিলয়ের যে সিস্টুলের মধ্য দিয়ে রক্তগুলা যখন ধমনীতে আমরা পৌঁছে দেব। তাহলে বাচ্চারা দেখো, নিলয়ের যে সিস্টুল অর্থাৎ নিলয়ের যে সংকুচন, গতদিন আমি বুঝিয়েছি কিন্তু এটা, নিলয়ের যে সংকুচনের মাধ্যমে রক্তগুলো যখন রক্তনালীতে উঠবে, তাহলে রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত বেশি যাচ্ছে, গতিবেগ বেশি হচ্ছে, প্রেশার বেশি দিবে আমাকে। তাহলে আবার যদি এই নিলয় এটা যদি সংকুচিত না হয়ে প্রসারিত হয়, তখন কি প্রসারিত হওয়ার সময় কি ধমনীতে রক্ত যায়? তেমন যায় না, তাই না? আগে যা আছে তা থাকবে। তাহলে তোমরা আমাকে বলো, একটা মানুষের দেহে নিলয়ের সংকুচনের সময় রক্তচাপ বেশি হবে নাকি নিলয়ের প্রসারণের সময় রক্তচাপ বেশি হবে? আরো সুন্দর করে যদি বলি, তোমাদেরকে আমি সহজ করে দিই, এ এবং বি করে দিই। একটা হচ্ছে নিলয়ের
নিলয়ের সিস্টুল, আরটা হচ্ছে নিলয়ের ডায়াস্টুল। এখন তোমরা আমাকে একটু বলো, একটা নিলয়ের সিস্টুল, একটা হচ্ছে নিলয়ের ডায়াস্টুল। এই নিলয়ের সিস্টুল এবং নিলয়ের ডায়াস্টুল কোনটার সময় আমরা রক্তচাপ বেশি অনুভব করব? দেখো উপস্থিত বুদ্ধি থেকে বলো, তাদের বলো তো কেউ। সিস্টুল কোথায় কোথায় অনুভব করব? সিস্টুল, ঠিক আছে। আচ্ছা, ডায়াস্টুল কম। একটা মানুষের গড়ে যদি বলি সিস্টুলিক প্রেশার হচ্ছে যে 120 মিলিমিটার মার্কারি, তাই না? পারদ চাপ যেটাকে বলি মিলিমিটার মার্কারি, কারণ চাপের একক কি? চাপের একক অনেকগুলো একক আছে, তার মধ্যে একটা হচ্ছে মিলিমিটার মার্কারি একক, তাই না? mmHg। আর একটা মানুষের নর্মাল গড়ে ডায়াস্টলিক প্রেশার হচ্ছে 80। তার মানে একটা মানুষ সুস্থ আছে যদি আমরা বলি সেটা হচ্ছে যে 120/80, ঠিক আছে না? 120/120 কত? 80। এটা হচ্ছে একটা মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার। এখন এটা কতটুকু স্বাভাবিক ধরা যায়? অনেকে বলতেছে এটা যেতে যেতে 140 পর্যন্ত কিন্তু মোটামুটি এটা মানুষের সুস্থতা পর্যন্ত ধরা যায়, কিন্তু 140-এর উপরে গেলে এটা কি টেনশন? হাইপার টেনশন। হাইপার মানে বেশি, তাহলে উচ্চ রক্তচাপ। আর এটা আস্তে আস্তে যদি 60-র নিচে চলে আসে, 60-এর নিচে চলে আসে, তখন এদিকে আমরা বলবো এটা হাইপোটেনশন। তাহলে আমরা একসাথে কয়েকটা শব্দ বুঝে গেলাম। একটা হচ্ছে ব্লাড প্রেশার জিনিসটা কি, সিস্টোলিক প্রেশার কোনটা, ডায়াস্টোলিক প্রেশার কোনটা, এবং সিস্টোলিক প্রেশারটা সর্বোচ্চ 140-এর উপরে গেলে তার নাম হাইপারটেনশন, আর ডায়াস্টোলিক প্রেশারটা ডিগ্রি করে কথা যদি আসে নেমে বললো না বুঝেছো, সেটার নাম হচ্ছে যে হাইপোটেনশন। তাহলে তোমরা দেখো এখানে দেখো সিস্টোলিক চাপ আব্দুল আলিমের বই থেকে কাজী আসমলের বইতে আমি আলাদা আলাদা করে দিচ্ছি, তোমরা মনে রাখবো। তবে গড়ে হচ্ছে দেখো 120 এবং 80, সেটা ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো সিস্টোলিক ডায়াস্টোলিকের পার্থক্য, একটা পালস, আমরা অনেক সময় একটা পালস মাপি, পালস প্রেশার নানা জায়গায় মাপা যায়, সেখানে এখানে একটা জায়গা হচ্ছে পালস প্রেশার, ঠিক আছে। অফলাইনে হলে আমি শিখে দিতাম পালস প্রেশার কীভাবে মাপা হয়। এটা খুব সুন্দর করে 3টা আঙ্গুল দিয়ে ধরতে হয়, কেমন কিছু বিষয় আছে। তারপরে হচ্ছে যে এগুলা কিছু একটা কথা লিখছে যে হাইপারটেনশন, হাইপোটেনশন যেটা বললাম সেটা লিখছি। কিন্তু নিম্ন রক্তচাপের কারণে মানুষ যখন এভাবে ডিক্কির করে কোন করে অজ্ঞান হয়ে পড়ে যায়, সেটাকে বলা হয় সিনকপ। তাহলে সিনকপ নামে কিছু একটা শুনলে পৃথিবীতে কেউ লাফায় চলে আসে। সিনকপ মানে হচ্ছে যে একটা মানুষের ব্লাড প্রেশার কমে গেছে, তার মানে ধমনীতে ব্লাড কমে গেছে, তার মানে ব্লাড কমে গেছে মানে আমাদের মস্তিষ্কে ব্লাডের সাপ্লাই কমে গেছে। ব্লাডের সাপ্লাই কমে গেছে মানে সেখানে আর আমাদের যে গ্লুকোজ থেকে শুরু করে সেগুলো সাপ্লাই সেখানে যাচ্ছে না, তাই না? তো এটা বলা হয় সিনকপ। তাহলে ব্লাড প্রেশারটা মোটামুটি বুঝেছো। এখন উচ্চ রক্তচাপ দেখো, এটা হচ্ছে যে আব্দুল আলিম বলছে 140-এর বেশি, কিন্তু মেঘনাথ সাহার বইতে বলছে 150-এর বেশি। সমস্যা নাই, মেঘনাথ সাহার একটু রক্তচাপ বেশি থাকে মনে হয়, ঠিক আছে। এটা হচ্ছে এরকম ডিগ্রি এত কম, এ বলছে 150-এর কম, ঠিক আছে। ওকে, নানা রকম আমি তথ্য তোমাদেরকে দিচ্ছি। এখন দেখো প্রশ্ন হচ্ছে ব্লাড প্রেশার আপনি তো দিলেন, এখন ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে আমরা কীভাবে মাপবো? এখন আধুনিক যুগ, এরকম একটা ডিজিটাল মিটার চলে আসছে। ডিজিটাল মিটার এভাবে দিলে টিকে চলে আসে, কিন্তু অ্যানালগ যদি দাও না, আসলে আমাকে এটা দাও, অ্যানালগ মিটার যদি বলো সেটা আমার কাছে আছে। এই যে এটা হচ্ছে কাপটাও, ওটা কই কাপটা দাও, নিয়ে আসো। তো ওটা থেকে কেমন মাপবে? এই প্রেশার কমে কেন? একটু একদম নর্মাল বিষয়। আমার হৃৎপিণ্ডে যদি রক্ত সাপ্লাই কম দিতে পারে তাহলে আমার ধমনীতে রক্ত কম হবে, রক্ত কম হলে তাহলে আমার প্রেশার কম হবে স্বাভাবিকভাবে। হৃৎপিণ্ডের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করতেছে এটা। তবে প্রেশার কন্ট্রোল করার আমাদের দেহে কিন্তু কিছু স্থান আছে, তোমরা একটু ধৈর্য ধরে যদি থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি, কেমন। আমি তোমাদেরকে আবারও বলছি, আমার অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমি আস্তে আস্তে এগুলা পড়াচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে থাকো। দেখো এখানে আমি 250 জনকে দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু অধৈর্য হয়ে চলে গেছে, করার কিছু নেই, দরকারও নেই। একটা জিনিস মনে রাখবো যে ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমি যদি ওই অসুস্থ শরীর নিয়ে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, এখানে আরেকজন বসে যদি ক্লাসটাও করতে না পারে, পৃথিবী তার জন্য আসে নাই। এমন সবাই যে ভালো করবো পরীক্ষা তা না, এটা মাথায় রাখি। সবাই কি ডাক্তার হবে না? সবাই কি ডাক্তার আছে? কিছু নার্স হবে। ইমরানটা সিঙ্গেল নিয়ে যাবে না তো? না বলে নিয়ে গেছে কেন? আচ্ছা যাই হোক, আচ্ছা তোমাদেরকে আমি তাইলে ওই কাপটা কে নিয়ে গেল, তোমাদেরকে আমি ওই হার্ট ফেলের পড়াবো যে সেদিন, তো তোমার নাচবে আমি ডাক্তার রুগী অভিনয় করবো না, সেদিন মেপে দেখাবো, ব্লাড প্রেশার মাপা শিখিয়ে দিব, ঠিক আছে। প্রত্যেকে শিখে নিবা, কিছু ক্রাইটেরিয়া আছে কীভাবে মাপতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে।
মনে হয় আমার ওই ইয়েটা মেশিনটা হচ্ছে যে কেউ একজন নিয়ে গেছে আমার বক্স থেকে কোনো এক সময়, হঠাৎ করে পাচ্ছি না। ঠিক আছে, আমি এটা এনে রাখবো, তোমাদের মাফিল শিখে দেবো। জানা সেটা রাখো। তো এখন হাইপার টেনশন নিয়ে আমার একটা ভিডিও আছে, প্রত্যেকে একটু দেখো তো, ওইটা ভিডিও মনে করি কার আছে। পুরা ব্লাড প্রেশারের উপর একটা প্রতিবেদন করছি আমি, তোমরা দেখো। প্রবাহমান রক্ত ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে। রক্তনালীর গাত্রের উপর রক্ত কর্তৃক প্রযুক্ত চাপ, যা একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোগ নির্ণায়ক লক্ষণ। এই চাপের অধিকাংশ হৃৎপিণ্ডের রক্ত সংবহন যন্ত্রের মধ্য দিয়ে রক্ত সরবরাহ করার জন্য তৈরি হয়। সচরাচর রক্তচাপ বলতে বড় রক্তনালীতে রক্ত সঞ্চারণ প্রণালীর চাপকে নির্দেশ করে। সাধারণত রক্তচাপ বলতে সিস্টেমিক প্রবাহের ধমনিক প্রবাহকে বোঝায়। সাধারণত প্রতিটি হৃদস্পন্দনের সময় একবার সর্বোচ্চ সংকোচন চাপ সিস্টোলিক এবং দুটি হৃদস্পন্দনের মাঝে সর্বনিম্ন প্রসারণ চাপ ডায়াস্টোলিক চাপ হয়। হৃৎপিণ্ডের সংকোচন প্রবণতায় রক্তচাপের প্রধান কারণ। এটি সাধারণত ঊর্ধ্ববাহুর ব্রাকিয়াল ধমনীতে দেখা হয়। রক্তচাপ সবসময় সংকোচ চাপকে একটি হৃদস্পন্দনের সময় সর্বোচ্চ উপরে এবং প্রসারক চাপ দুটি হৃদস্পন্দনের মাঝে সর্বনিম্ন নিচে লিখে প্রকাশ করা হয়, যেমন 120/80। এর পরিমাপের একক mmHg। মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভূত ও মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া, চোখে অন্ধকার বা ঝাপসা দেখা, বমি ভাব, শারীরিক বা মানসিক অবসাদ, খুব বেশি তৃষ্ণা লাগে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ও প্রস্রাব কমে যাওয়া, মাথা ব্যথা বা ভার লাগা, শরীর খারাপ লাগা, চোখে ব্যথা বা ঝাপসা দেখা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, নাক দিয়ে রক্ত পড়া। স্ফিগমোম্যানোমিটার, ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর, আপার আর্ম বিপি মনিটর, রিস্ট ব্লাড প্রেশার মনিটর, অ্যাম্বুলেটরি বিপি মনিটর। বাংলাদেশ জনমিতির স্বাস্থ্য জরিপ 2017-18 হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রতি 4 জনের 1 জন উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন বিশ্বের প্রায় 150 কোটি মানুষ, আর এই সমস্যায় সারা বিশ্বে প্রায় 70 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায়। ওজন বেশি হলে ওজন কমাতে হবে, নিয়মিত ব্যায়াম বা হাঁটতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ধূমপান পরিহার করতে হবে, চা কফির অভ্যাসে পরিহার করাই শ্রেয়। তো দেখো তোমরা, আমি এখানে একটা ছোট করে প্রতিবেদন দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার জিনিসটা কি, সেটা কেন ব্লাড প্রেশার কম বেশি হচ্ছে, তারপর হচ্ছে যে নিম্ন রক্তচাপ হলে মানুষের কী লক্ষণটা থাকতে পারে, উচ্চ রক্তচাপে কী লক্ষণটা থাকতে পারে, তার পরিত্রাণের উপায় কী, বা উচ্চ রক্তচাপের বর্তমান বিশ্বের পরিসংখ্যানটা কী। সেখানে পরিসংখ্যান বলা হচ্ছে 150 কোটি মানুষ প্রতি বছর কিন্তু এই সমস্যায় ভুগতেছে, এবং 70 লক্ষ মানুষ সেখানে মারাও যাচ্ছে প্রতি বছর এই সমস্যার কারণে। এবং সেখান থেকে প্রতিকারের যে বিষয়গুলো বলছে, ধূমপান পরিহার করা, তারপরে চা কফি এই জিনিসগুলো পরিহার করার চেষ্টা করা, নিয়মিত একটু হাঁটা ব্যায়াম করা, এই বিষয়গুলো আর কি। তোমাদের নিশ্চয় মনে আছে আমি পঞ্চম অধ্যায়ে যখন তোমাদেরকে পড়িয়েছিলাম, আমি একটা ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম তোমাদেরকে। সেখানে ধূমপানের ক্ষতিকর অনেকগুলো লম্বা লিস্ট আমি দিকগুলো দেখিয়েছিলাম, ক্ষতিকর কী কী সমস্যাগুলো আছে। তো এখন যাই হোক, আমরা ব্লাড প্রেশার জিনিসটা মোটামুটি বুঝেছি। তবে আমি কথা দিচ্ছি তোমাদের, যেদিন আমি অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর ওই ক্লাসটা নিব, সেদিন কিন্তু আমি রক্তচাপ মাপাটা দেখাই দিব তোমার নাসির ভাইকে মাধ্যমে। নাসিরকে মেপে তোমাদেরকে দেখাবো আমি।
তো এখন দেখো এই জিনিসটা আমরা দেখলাম। এখন ছোট্ট একটা জিনিস, তোমরা একদম একটু প্লিজ বিরক্ত হইও না। বেরু রিসেপ্টরটা যদি এখন একটু করে না দিই, এটা প্রসঙ্গ চলে যাবে, কারণ আগামীতে যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ সংক্রান্ত ক্লাস, সেখানে এগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে না। বেরু রিসেপ্টরটা আমি ছোট্ট করে একটু বুঝাই দিই, তোমরা প্রত্যেকে বুঝবে, একটু মনোযোগ দাও। বেরু রিসেপ্টর আমার এখানে স্লাইড যেহেতু আছে আমি এখান থেকে দেখা দিব, তবে একটু একে একে বোঝাবো, অবশ্য একে একে বোঝাবো। তো দেখো বেরু রিসেপ্টর জিনিসটা যারা হৃৎপিণ্ড ভালো বুঝো, এগুলো একটার সাথে একটা রিলেটেড, তারা বেরু রিসেপ্টর ভালো বুঝবা। বেরু রিসেপ্টর, এই যে বেরু শব্দের অর্থ হচ্ছে প্রেশার, আর রিসেপ্টর হচ্ছে গ্রাহক। তার মানে বেরু রিসেপ্টর, এই যে বেরু রিসেপ্টর শব্দের অর্থ হচ্ছে যে আমাদের দেহের মধ্যে চাপ কি কমতেছে না বাড়তেছে, চাপ কমতেছে না বাড়তেছে, সেই জিনিসটা কিন্তু অনুভব করার মতো কিছু সেন্সর আমাদের দেহের মধ্যে আছে। না হলে আমাদের দেহে যখন ব্লাড প্রেশারটা কমে যায়, সেই ব্লাড প্রেশার কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা আমাদের দেহের শারীরবৃত্তীয় একটা কারণে, ফিজিওলজিক্যাল একটা বিষয়ের কারণে বেড়ে যেত না, তাই না? আবার একদম যখন বেড়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে এটা কমে, হয়তো আমরা অনেক সময় ওষুধ খেয়ে কমে, কিন্তু এটা যে বেড়ে যায় সেটাও আমরা অনুভব করি। কেন করি? এটা সেন্সর এখানে কাজ করে, যে সেন্সর এই জায়গাটাতে কাজ করে, অর্থাৎ ব্লাড প্রেশার বাড়তেছে না কমতেছে বোঝানোর সুযোগ করে দেয় আমাদেরকে, সেটাকে বলা হয় বেরু রিসেপ্টর। তাহলে বেরু রিসেপ্টর শব্দটা আর কঠিন থাকলো না, কারণ বেরু শব্দটা কি প্রেশার, তাহলে প্রেশার বা চাপ বাড়তেছে না কমতেছে সেই জিনিসটা অনুভব করার মতো যে সেন্সরগুলো আমাদের দেহের মধ্যে আছে সেটাকে আমরা বলবো বেরু রিসেপ্টর। এখন তোমরা যারা এতদিন ধরে আমার সাথে হৃৎপিণ্ডের ক্লাসগুলো করে আসতেছো, তো সেই জায়গা থেকে তোমরা উপস্থিত বুদ্ধি থেকে আমাকে বলো বেরু রিসেপ্টর কয় ধরনের হবে? নিশ্চয়ই 2 ধরনের হবে, কারণ বেরু রিসেপ্টর 2 ধরনের হবে এই জন্য, কারণ বেরু কয় ধরনের, প্রেশার কয় ধরনের? 2 ধরনের, উচ্চচাপ নিম্নচাপ। তাহলে উচ্চচাপ বেরু রিসেপ্টর হবে, নিম্নচাপ বেরু রিসেপ্টর হবে। তাহলে বেরু রিসেপ্টর কয় ধরনের হবে? 2 ধরনের। অর্থাৎ আমাদের দেহের মধ্যে যদি চাপটা বেড়ে যায় সেক্ষেত্রে একটা বেরু রিসেপ্টর এটা অনুভব করবে, সেটা আমাদের দেহের মস্তিষ্কে কোথায় কোন কোন সংকেত পাঠাতে হবে সেটা পাঠাবে। আবার যদি রক্তচাপ কমে যায় সেটা আরেকটা অনুভব করবে। তাহলে সেই অনুযায়ী বেরু রিসেপ্টর কয় ধরনের? একদম ইজি কথা বলি, আমি একদম সহজ ভাষায় কথা বলতেছি। বেরু রিসেপ্টর হচ্ছে 2 ধরনের, তাই না? উচ্চচাপ বেরু রিসেপ্টর এবং নিম্নচাপ বেরু রিসেপ্টর। এখন তোমরা দেখো, এই যে দেখো উচ্চচাপ বেরু রিসেপ্টর, নিম্নচাপ বেরু রিসেপ্টর। তাহলে দেখো তো হাই প্রেশার বেরু রিসেপ্টর, SPBR, হাই প্রেশার বেরু রিসেপ্টর। তাহলে এটা হচ্ছে LPBR, লো প্রেশার বেরু রিসেপ্টর। ঠিক আছে, হাই প্রেশার বেরু রিসেপ্টর, লো প্রেশার বেরু রিসেপ্টর, দুইটা কথা আমরা বুঝেছি। হাই প্রেশার বেরু রিসেপ্টর, লো প্রেশার বেরু রিসেপ্টর। এবার লাখ লাখ টাকার কথা, কোটি কোটি টাকার কথা তোমরা উপস্থিত বুদ্ধি থেকে আমাকে বলো। আমি তোমাদেরকে যখন ব্লাড প্রেশার পড়াচ্ছিলাম তখন আমি ধমনী এবং শিরা দুইটাতে ব্লাডের গতি দেখিয়েছি তোমাদেরকে। ধমনীতে দেখা যাচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড, অথচ শিরাতে দেখা যাচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন তোমরা আমাকে বলো তাহলে ব্লাডের প্রেশারটা কম কোথায় ছিল? কম প্রেশার কোথায় বিরাজ করে সবসময়? সেটা হচ্ছে শিরাতে। তাহলে আর বেশি প্রেশারটা বিরাজ করতেছিল কোথায়? গতিটা, সেটা হচ্ছে ধমনীতে। তাহলে দেখো লো প্রেশার বেরু রিসেপ্টরের যে গ্রাহক, যে সেন্সর, যে অনুভূতি যন্ত্র, সেটা কোথায় অবস্থান করবে? শিরামের জায়গায়, যেখানে যেখানে মানে শিরার সাথে রিলেটেড সেখানে থাকবে না সেটা। হ্যাঁ, আবার উচ্চ রক্তচাপের যে গ্রাহক, যে সেন্সর, সেটা কোথায় থাকবে? ধমনী সংক্রান্ত জায়গায় থাকবে। কথা বুঝাতে পারছি? এটা বুঝছো বাচ্চারা? এটা বুঝেছো তোমরা? অর্থাৎ লো প্রেশার বেরু রিসেপ্টরটা কোথায় থাকবে? লো প্রেশার বেরু রিসেপ্টরটা বেশিরভাগই থাকবে হচ্ছে যে যেখানে ধমনী সম্পর্কিত, আর হাই প্রেশার বেরু রিসেপ্টরটা হচ্ছে যেখানে লো প্রেশারটা হচ্ছে শিরা সম্পর্কিত, হাই প্রেশারটা হচ্ছে ধমনী সম্পর্কিত। কারণ আমি তোমাদেরকে বলছি ধমনীর ভিতর দিয়ে রক্ত চলাচলের গতিবেগ হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড এবং শিরার মধ্য দিয়ে রক্ত চলাচলের গতিবেগ হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি বলি যে আমাদের দেহে চাপ কমে গেলে যে অনুভব করবে সে সেন্টার, সে গ্রাহক যন্ত্রগুলা সাধারণত ধমনী সংক্রান্ত বিষয়গুলোতে, শিরা সংক্রান্ত বিষয়গুলোতে থাকবে। আবার বলছি, ক্লিয়ার করে নাও, অনেক সময় সিলেবাস টাং হচ্ছে, শিরা সংক্রান্ত বিষয়গুলোতে থাকবে। কিন্তু আমাদের দেহের মধ্যে ব্লাড প্রেশার বেড়ে গেলে যে গ্রাহক বা অনুভূতি যন্ত্রটা সেটা গ্রহণ করবে সেটা থাকবে কোথায়? ধমনী সংক্রান্ত জায়গায়। এখন সেই জায়গা থেকে আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তোমরা দেখো এখানেও না, এখানে আসো, এখানেও না, এই জিনিসটা তোমরা দেখো। তাহলে উচ্চ রক্তচাপ বেরু রিসেপ্টর কোথায় থাকবে?
অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড ধমনী, এগুলো কিসের অংশ? ধমনীর অংশ। আমি হৃৎপিণ্ড এঁকে দেখাই না তোমাদেরকে, পড়ুয়ারা থাকবে, পড়ুয়ারা মনোযোগ দাও, ঠিক আছে? এটা কে ছিল? হৃৎপিণ্ড। এখন সেই হৃৎপিণ্ডের মধ্যে এটা হচ্ছে মহাধমনী। তো মহাধমনী ইংরেজি কি? অ্যাওয়াটা। কেমন? তো আরেকটা শব্দ আছে আর্স, এটা আমি অনেক সময় বুঝিয়েছি। আর্স মানে হচ্ছে একটু বাঁকানো। আর্স শব্দের অর্থ কি? বাঁকানো, ঠিক আছে? তাহলে এটা যদি মহাধমনী হয়, তোমরা বলো মহাধমনীর আর্স অফ অ্যাওয়াটা কোনটা হবে? বাঁকানো অংশ কোনটা হবে? এটা হবে না? আর্স অফ অ্যাওয়াটা। তাহলে এটা তো মহাধমনী, তাহলে আর্স অফ অ্যাওয়াটা একটা ধমনীর অংশ না, মহাধমনীর অংশ না? তাহলে উচ্চ চাপ বেরো রিসেপ্টরটা ধমনী সংক্রান্ত জায়গায় অবস্থান করতেছে না? এবং সাথে ক্যারোটিড ধমনী, এই যে BCS, সি মানে কি? ক্যারোটিড। তাহলে তোমরা বলো উচ্চচাপ বেরো রিসেপ্টর কোথায় অবস্থান করে? পরীক্ষা যদি আসে মুখস্থ রাখার দরকার নাই, বেসিক থেকে বলো, সেটা ধমনী সংক্রান্ত জায়গায়। তাহলে দুইটা জায়গার নাম বলেছে, একটা হচ্ছে আর্স অফ অ্যাওয়াটা, অর্থাৎ অ্যাওয়াটারই বাঁকানো অংশটাতে, কারণ এই বাঁকানো অংশ দিয়ে রক্ত যাওয়ার সময় চাপ সবচেয়ে বেশি অনুভব করবে এবং সেখানে সেটা ফিল করবে। আর যেটা, সেটা হচ্ছে ক্যারোটিড ধমনী যেটা আছে সেটাতে। অথচ তুমি দেখো নিম্নচাপ বেরো রিসেপ্টর, আমি শুরুতে কি বলে আসছি, এটা ধমনী সংক্রান্ত জায়গায়। এই দেখো না, সিস্টেমিক যত শিরা আছে, তাই না? তারপরে পালমোনারি ভেসেলস। তো পালমোনারি ভেসেলস মানে কি? পালমোনারি ধমনীগুলা কি করে? দূষিত রক্ত বহন করে না? তাহলে সে কোন জায়গা থেকে উঠে? ডান পাশ দিয়ে উঠতেছে না? অর্থাৎ যেখানে শিরা সংক্রান্ত পালমোনারি ধমনীর সাথে তো শিরার একটা সম্পর্ক আছে, তাই না? তারপরে হচ্ছে রাইট এট্রিয়াম এবং হচ্ছে ভেন্ট্রিকল। তোমরা আমাকে বলো কেন ডান পাশের কথা বললো? এখানে সোজাসুজি নিম্নচাপ বেরো রিসেপ্টর বলতে গিয়ে যত শিরা আসে তাদের নাম বলছে। শিরা কি করে? দূষিত রক্ত বহন করে, এবং দূষিত রক্ত যেসব জায়গায় যায় তাদের কথা বলছে। যেমন ধরো হৃৎপিণ্ডের ডান পাশ দূষিত রক্ত বহন করে। তাহলে দেখো রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল পুরাটা কিন্তু নিম্নচাপ বেরো রিসেপ্টর এখানে অবস্থান করতে পারে। তারপর বলছে পালমোনারি ভেসেলস, কারণ এই যে পালমোনারি ধমনী কোথা থেকে যায়? এখান থেকে যাই। এখানে ব্যাসেল শব্দটা একটা জিনিস মনে রাখবা, আমরা যখন ব্যাসেল শব্দটা বলি, মনে রাখবা এখানে শিরা এবং ধমনীকে একত্রে ব্যাসেল বলা হয়। আর্টারি যোগ বেইন ইজ ইকুয়াল টু ব্যাসেলস। প্রত্যেকে বলা আর্টারি যোগ বেইন ইজ ইকুয়াল টু ব্যাসেলস। জায়া ও পতি দম্পতি যেভাবে বলি, আর্টারি যোগ ব্যাসেলস মানে হচ্ছে আর্টারি যোগ বেইন মানে হচ্ছে ব্যাসেলস, ঠিক আছে? আচ্ছা, তাহলে পালমোনারি ব্যাসেলস মানে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা সবকিছু। কিন্তু আমি যে আইকিউটা তোমাদেরকে বুঝিয়েছি সেখান থেকে এটা মুখস্থ না করলে চলবে। উচ্চচাপ বেরো রিসেপ্টরগুলো ধমনী সংক্রান্ত জায়গা, যেখানে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে বেশিরভাগ এরকম। আর নিম্নচাপ বেরো রিসেপ্টরগুলো হচ্ছে কোথায় অবস্থান করে? শিরা সংক্রান্ত জায়গায়। তাহলে এবার বলো তোমার এদের কাজ কি হবে? এর মেন কাজটা কি হবে দেখো তো? মস্তিষ্কমুখী রক্তের চাপ মনিটর করা। কারণ কেন? আর্স অফ অ্যাওয়াটা, তারপরে হচ্ছে ক্যারোটিড ধমনী, এগুলো তো আমাদের বেশিরভাগে মস্তিষ্কের দিকেই, এদিকে না? ক্যারোটিড ধমনী কোথায় যায়? মস্তিষ্কের দিকে যাচ্ছে না? যাচ্ছে। আবার আর্স অফ অ্যাওয়াটার মধ্য দিয়ে সারা দেহে নিচের দিকে যাচ্ছে, এটা সিস্টেমিক সংবহনের অংশ না? তাহলে আমাদের সম্পূর্ণ সিস্টেমিক সংবহনের যে রক্ত সংবহন, সেটাকে মনিটরিং করার দায়িত্ব হচ্ছে উচ্চ রক্তচাপ বেরো রিসেপ্টরের। আবার এটা দেখো, এটা যেহেতু শিরা করতেছে, এটা শিরাতন্ত্রের রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে। এখন দেখো এটার অপর নাম দেখো, এবার বলো। এটা এন্টেরিয়াল না, এটা আর্টারিয়াল, সরি এটা বানান বলেছে, আর্টারিয়াল বেরো রিসেপ্টর। কেমন? তাহলে এটা কি বলো? এটা হচ্ছে কার্ডিও পালমোনারি বেরো রিসেপ্টর। কেন পালমোনারি শব্দটা কেন আসছে? পালমোনারি ভেসেলস এখানে কাজ করে বলে। তাহলে বেরো রিসেপ্টরটা আমরা এটুকু যদি বুঝি, আমি একটা সুন্দর চিত্র দেখাবো, তোমরা দেখো। এটা যদি আমাদের মস্তিষ্ক হয়, কেমন? এটা যদি হৃৎপিণ্ড হয়, এটা যদি আর্টস অফ অ্যাওয়াটা হয়, এই জায়গাটা কেমন? আর এই জায়গাটা যদি ক্যারোটিড ধমনী হয়। এখন দেখো একটা জিনিস দেখাচ্ছি, এটা কিন্তু মুখস্থ রাখবা প্রত্যেকে আমার সাথে সাথে। দেখো আমাদের মস্তিষ্ক থেকে গ্লুসোফেরেঞ্জিয়াল নামক একটা স্নায়ু ক্যারোটিডের এখানে আসে। দেখো ক্যারোটিড ধমনীর এখানে কি ফেরেঞ্জিয়াল, গ্লুসোফেরেঞ্জিয়াল। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কথা নয় বার্তা না, আপনি কি গ্লুসোফেরেঞ্জিয়ালের কথা বলছেন? গ্লুসোফেরেঞ্জিয়াল জিনিসটা হচ্ছে যে আমাদের দেহে 12 জোড়া কোরোটিক স্নায়ু থাকে, অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, এবডোসেন্স, ফেসিয়াল। কেমন? অডিটরি, গ্লুসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস, স্প্যানাল, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, 12 জোড়া।
12 জোড়া কোরোটিক স্নায়ু থাকে অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লুসোফ্যারেঞ্জিয়াল, ভ্যাগাস, তারপরে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি এবং হচ্ছে হাইপোগ্লুসাল। এই 12 জোড়া কোরোটিক স্নায়ু অর্থাৎ আমাদের মাথা থেকে বের হওয়া যে 12 জোড়া স্নায়ু থাকে সেখানকার দুইটা স্নায়ুর কথা বলছি। একটা হচ্ছে ভ্যাগাস গ্লুসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু, তারপরে আরেকটা হচ্ছে যে ভ্যাগাস স্নায়ু। এই দেখো, তাহলে আমাদের যে বেরু রিসেপ্টর তোমাদেরকে পড়ালাম, সেখানকার অ্যাওয়াটাতে যে বেরু রিসেপ্টর থাকে সেটাতে ভ্যাগাস স্নায়ু কাজ করে, এবং ক্যারোটিড ধমনির ওখানে যে বেরু রিসেপ্টর থাকে সেখানে গ্লুসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু কাজ করে। মেডিকেল বেস, প্লিজ, এটা মেডিকেল পরীক্ষা আসতে পারে। তাহলে আমাকে বলো, আমি উচ্চচাপ বেরু রিসেপ্টরের ওখানে যে দুইটা কথা বলছিলাম, একটা ক্যারোটিড ধমনির এখানে অবস্থান করতে পারে, একটা হচ্ছে আর্টস অফ অ্যাওয়াটায় অবস্থান করতে পারে। তাহলে আর্টস অফ অ্যাওয়াটায় যেটা থাকে সেখানে কোন স্নায়ু কাজ করবে? ভ্যাগাস স্নায়ু। আর ক্যারোটিড ধমনির এখানে কোন স্নায়ু কাজ করবে? গ্লুসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। এটা একটু কঠিন হয়ে যাবে, তবে শব্দ দুটো মনে রাখতে হবে, এগুলো কিন্তু আরও ডিটেলসে বলা যায়। তো যাই হোক আমি বেরু রিসেপ্টরটা মোটামুটি তোমাদেরকে বোঝালাম, আরও কিন্তু অনেক কিছু লিখে দিয়েছি এখানে ইয়াতে। তাহলে তোমরা আমাকে একটু বলো, বেরু রিসেপ্টর, ব্লাড প্রেশার এবং হচ্ছে যে ব্লাড সার্কুলেশন, এটা ক্লিয়ার আছে কিনা বলে ইন্টারমিডিয়েটের আলোকে যতটুকু জানা দরকার। এবং এর মধ্যে আরও কিছু ডিটেলস অনেক কিছু আমি শীটের মধ্যে লিখে দিয়েছি, প্রত্যেকে বলো যদি হলে আলহামদুলিল্লাহ। বেরু রিসেপ্টর, ব্লাড প্রেশার এবং হচ্ছে যে ব্লাড সার্কুলেশন পারবা কিনা বলো। যদি পেরে থাকো তাহলে ইতিমধ্যে আমাদের হৃৎপিণ্ডের গঠন, মায়োজেনিক কন্ট্রোল, মায়োজেনিক রেগুলেশন, তারপর হচ্ছে আমরা কার্ডিয়াক সাইকেল, বেরু রিসেপ্টর, ব্লাড প্রেশার এবং হচ্ছে যে ব্লাড সার্কুলেশন, এটা শেষ করে ফেললাম। এটা আলহামদুলিল্লাহ তোমরা বুঝেছো। এবং এর পরবর্তী আমরা যেটা যাবো, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে রোগগুলো হয় সেখানকার প্রধান 3টা রোগ তোমাদের এখানে দেওয়া আছে, সেটা আজকে পড়াবো না, নেক্সট দিন পড়াবো। সেটা হচ্ছে একটা অ্যাঞ্জাইনা, সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা বলে, আরটা হচ্ছে হার্ট অ্যাটাক, আরটা হচ্ছে হার্ট ফেলিওর। এবং তোমরা যদি সেই ক্লাসগুলোতে মনোযোগ দাও, সেখানকার লক্ষণগুলো মুখস্থ করতে হবে না, যদি তুমি হৃৎপিণ্ডের গঠনটা বুঝো, যদি তুমি কার্ডিয়াক চক্রটা বুঝো, যদি তুমি হৃৎপিণ্ডের কোন পাশে কোন রক্ত যায় সেটা বুঝো, তাহলে তুমি ডান হার্ট ফেলের, বাম হার্ট ফেলের লক্ষণ তুমি নিজ থেকে বানাবানে বলতে পারবা, বুঝে বলতে পারবা। সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ। এবং তার পাশাপাশি কিছু রোগের আবার প্রতিকার আছে, যেমন ধরো কৃত্রিম পেসমেকার লাগানোর একটা বিষয়, সেটা আমরা এনজিওপ্লাস্টির কথা বলবো, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, 4টা কথা। কৃত্রিম পেসমেকার, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, আর হচ্ছে এনজিওপ্লাস্টি। তাহলে এই 4টা চিকিৎসা পদ্ধতি এবং 3টা রোগ, এগুলা নিয়ে তো আমি চেষ্টা করব শুক্রবার একটা ক্লাস দিতে, যদি আমি ফ্রি থাকি ইনশাল্লাহ শুক্রবারে ক্লাস দিয়ে দিব। ক্লাস দিয়ে এগুলো নিয়ে প্রায় 1-1.5 ঘন্টা একটা ক্লাস নিব, তোমরা মনোযোগ দিয়ে থাকবা। এখানে আমি এগুলো বোঝানোর পাশাপাশি নাসিরকে সহ নিয়ে এটা আমরা একটু অভিনয় করে দেখাবো তোমাদেরকে, হৃৎপিণ্ডের রোগ এবং চিকিৎসা পদ্ধতি এবং হৃৎপিণ্ডের যতগুলা ইনভেস্টিগেশন আছে, অর্থাৎ টেস্ট করাতে হয়, সেগুলোর উপর একটা ভিডিও প্রতিবেদন দেখাবো। কারণ একবার মেডিকেলের পরীক্ষা আসলে নিম্নের কোনটি হৃৎপিণ্ড রোগ নির্ণয়ের পরীক্ষা হয় বা নয়, এরকম কেমন। তো সেই জায়গাগুলোও আমরা একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে আবার আসি, আর কিছু ঘোষণা বলি, অনেকে বুঝতে বলছে আলহামদুলিল্লাহ, তাহলে আমারও ভালো লাগলো। যেহেতু বেরু রিফ্লেক্স হচ্ছে এটা, এই যে গ্লুসোফ্যারেঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ু মিলে যে একটা বেরু ব্লাড প্রেশার কন্ট্রোলের যে স্নায়ুগুলার সমন্বিত, সেটা হচ্ছে বেরু রিফ্লেক্স। আচ্ছা গেল। এখন তাহলে তোমরা বুঝছো বলাতেই আমি আসলে আমার অসুস্থতা নিয়ে পড়ানো তো আমার ভালো লাগতেছে, কেমন। তো আমার হচ্ছে যে আসলে ওই দিন শোক দিবস উপলক্ষে বন্ধ ছিল, আবার পূজা উপলক্ষে বন্ধ ছিল, সেজন্য আজকে বন্ধ দিতে আমার মনে একদম চাই না, কারণ এতদিন লং টাইম বন্ধ থাকা যায় না। তো সেজন্য আমি দাঁড়িয়ে গেছিলাম, এবং আমার যারা ব্যক্তি নিয়েছে তারা জানো নি, আর নিয়েছে এই ব্যথা এখানে, এবং সেজন্য গায়ে জ্বর ছিল। তো এখন দেখো আমরা সেগুলো করবো। এবং মেডিকেল ব্যাচকে একটু ঘোষণা দিই, মেডিকেল ব্যাচ আমি শুক্রবার তো এখানে ক্লাস ইনশাল্লাহ ফ্রি থাকলে নিব, আগে ঘোষণা দিয়ে দেবো। যদি শুক্রবার নিতে না পারে আমরা শনিবারে নিব না, ঠিক আছে। শুক্রবারে যদি বাই চান্স আমি না নিই, শনিবারে নিব, যদি শুক্রবার নেওয়ার চেষ্টা করবো আমি। তবে শুক্রবারে আমি রাতের দিকে মেডিকেল ব্যাচের এখানে আমি একটু লাইভে আসবো। মেডিকেল ব্যাচের এখানে লাইভে আসার একটা কারণ হচ্ছে যে তোমাদের আগামী সপ্তাহে রসায়ন বিজ্ঞানের টিউটোরিয়াল ক্লাসগুলো শুরু হবে। তোমরা প্রত্যেকে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ে কী কী প্রবলেম আছে, অর্থাৎ গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে কী কী প্রবলেমস আছে সেগুলো সুন্দর করে লিপিবদ্ধ করো। আর রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পদার্থের অবস্থা কী কী একটা আছে না, সেটার মধ্যে কী কী প্রবলেম আছে ওগুলো লিপিবদ্ধ করো। যোগ আলাদা টিউটোরিয়াল ক্লাস দিব। আগামী সপ্তাহ জুড়ে এই 3টা টিউটোরিয়াল ক্লাস চলবে, এবং আগামী সপ্তাহ পুরোটা সময় জুড়ে এ পর্যন্ত যতগুলো ইংরেজি ক্লাস তোমাদের হলো, সেই ইংরেজি ক্লাসগুলোর প্রশ্ন সলভ তোমাদের তোকে ভাইয়া নেবেন, প্রশ্ন সলভ করবে, একের পর এক প্রশ্ন সলভ করবে। আশা করি তোমরা সেই প্র্যাকটিসে যোগ দিবে, কারণ তোমরা বলেছিলে যে
আমরা যে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসগুলো বুঝতেছি কিন্তু প্র্যাকটিসগুলো কম হচ্ছিল, কারণ সেখানে এই অল্প সময়ের মধ্যে মনে করো রুলসগুলো বোঝাতে বোঝাতে হাজার হাজার প্র্যাকটিস আছে, হাজার হাজার বিগত কোয়েশ্চেন আছে, মেডিকেল বলো, ইউনিভার্সিটি বলো, বা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নগুলো বলো, সেগুলো করা হয়ে ওঠে না। সেগুলোর জন্য আলাদা করে আগামী একটা সপ্তাহ আমি সময় দিব, পরের সপ্তাহ পুরোটা কিন্তু পদার্থবিজ্ঞানে আমরা দিয়ে দেবো মেডিকেল বেসকে। আর আরেকটা ক্লাস আমরা পাবলিকলি, যেহেতু অনেকেই একটা ক্লাস করেছে আমাদের কাছে পড়েন এরকম, তো তাদের হৃৎপিণ্ডের রূপটাও একেবারে পড়াই দেওয়ার পর আমরা SSC 22 ব্যাচ তোমাদের প্রাইভেট গ্রুপ আমরা ঢুকে যাব। সেখানে আমরা প্রাণীবিজ্ঞানের 12তম অধ্যায় নিয়ে আলোচনা করবো, প্রাণীর আচরণ খুবই মজার বিষয়। এবং SSC 21 যারা ফ্রি ব্যাচ আছো, শর্ট সিলেবাস, তাদের ওখানে আমরা প্রাইভেট গ্রুপে চলে যাবো, সেখানে অন্য একটা অধ্যায় ধরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আশা করি তোমরা অধ্যায়টা বুঝেছো। এবং আজকে আর বেশি দেরি না করে, অনেকক্ষণ সময় হলো, 1 ঘন্টা 20 মিনিট ধৈর্য ধরে ক্লাস করার জন্য প্রত্যেকে ধন্যবাদ। আজকে আগামীকালকে আমাদের ইয়ে আছে, মেডিকেল ব্যাচের সম্বর্ধনা আছে। মেডিকেল ব্যাচকে একটু বলে যাই প্লিজ, তোমরা অ্যাডভান্স ব্যাচ 1 এবং 2 যেটা আসো, তো আমরা চাচ্ছি যে একটা ছেলেও মেয়েও যাতে বাদ না পড়ে ভাই। তো আমি চেষ্টা করলে হবে না, আমার টিম চেষ্টা করলে হবে না, তোমাকেও চেষ্টা করতে হবে। তো আমি এমনিতে শুক্রবার রাতে লাইভে আসবো, তোমাদের সাথে অনেক কথা হবে। প্লিজ কোনো অজুহাত দিয়ে তুমি বসে থাকিও না, যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে বলো, পড়ার সমস্যা থাকলে আমাদেরকে বলো, কিন্তু আলটিমেটলি রেজাল্ট পেতে হবে। যেমন ধরো আগামীকালকে যে সম্বর্ধনা হচ্ছে, সেখানে যারা চান্স পেয়েছে তারা যাচ্ছে, কিন্তু আমার কাছে তারা অনেকজন ভর্তি হয়েছিল। তো যারা চান্স পায় নাই তাদের মানসিক অবস্থাটা কি? অ্যাজ এ টিচার আমার থেকে কিন্তু যারা চান্স পেয়েছে তাদেরকে দেখে যেমন আনন্দ লাগে, কিন্তু যারা চান্স পায় না তাদের কথা মনে হলো আমারও কষ্ট লাগে, কারণ তাদেরকেও আমি প্রতিশ্রুতি দিয়ে নিয়েছিলাম। কিন্তু মাঝখানে চলার পথে 10-12 মাসের যে একটা প্রস্তুতি, সেখানে অনেকেই মাঝখান থেকে ঝরে যায়। আমরা অনেক রিকোয়েস্ট করে তাদেরকে রাখতে পারি না, নানা কারণে সেখান থেকে ঝরে যায়। তো এবারের ব্যাচ যারা আছে অ্যাডভান্স ব্যাচ 1 এবং 2, প্লিজ কেউ একেবারে ঝরে যাওয়ার চেষ্টা করবো না। আমরা চাইবো যে ইচ অ্যান্ড এভরিওয়ান যাতে এখান থেকে চান্স পাই। যদি কেউ একটু অলস হয়, সে হয়তো নিচের দিকের মেডিকেলগুলো পাবে, যদি কেউ একটু এক্সট্রাঅর্ডিনারি, সে উপরের দিকে মেডিকেলগুলো পাবে। সামনের দিকে আরও অনেক সময় আছে, এখনও সময় বাকি আছে। তোমরা ইনশাল্লাহ খুব বেশি একটু সিরিয়াস হয়ে যাও, এবং আমাদের জায়গা থেকে আমরা আরও বেশি অ্যাক্টিভলি বাকি কাজকর্মগুলো করব। আমাদের কাজ হচ্ছে রেজাল্ট পাওয়া, কারণ সম্বোধনার দিনগুলো যখন আসবে, তোমার বন্ধুরা যখন সম্বোধনা নিতে যাবে, তুমি সেটা মানসিকভাবে নিতে পারবে না যদি চান্স না পাও। আগামীকালকে এদের সম্বোধনা আছে, সব কিছু রেডি, বেনুতেন আমরা সব ঠিকঠাক করে রেডি করে আসছি। তো আগামীকালকে আমরা প্রোগ্রাম তো অনেক লম্বা হবে, সেখানকার শুধুমাত্র প্রাইজ গিভিং সেরেমনিটা আমরা শুধুমাত্র লাইভ করব। তোমরা লাইভে দেখিও, প্রাইজ গিভিং সেরেমনিটা দেখলে মোটামুটি তোমাদের একটা ইন্সপিরেশন আসবে ওনাদের। আর এমনি অন্য প্রোগ্রাম আছে, সেগুলো হয়তো লাইভ হবে না, তখন দীর্ঘক্ষণ লাইভ হবে না। এগুলা এই গ্রুপ এবং পেজগুলোতে আমরা লাইভ দেবো। একজন গ্লুসোফেরেঞ্জিয়াল আরেকবার বুঝাই দেন বলছে, গ্লুসোফেরেঞ্জিয়ালটা শুধুমাত্র এটা একটা কোরোটিক্স নাই, এটুকু মনে রাখো, এটা পরবর্তীতে অষ্টম অধ্যায়ে বুঝে নিও বাকিটা। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। আর অ্যাডভান্স বেস 3 এর জন্য আমাদের যে রেজিস্ট্রেশন চলতেছে, অনেকে ইতিমধ্যে করছে। তোমাদের যাদের SSC-তে 4.72 উপরে আছে, যারা মেডিকেল স্বপ্ন দেখো, তারা ওখানে রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশন করে আমরা তোমাদেরকে বই পাঠিয়ে দিব, তোমরা একটা পরীক্ষা দিবে, একটা সাক্ষাৎকার দেওয়ার পর ইনশাল্লাহ আমরা নিয়ে ফেলবো। আমি আবারও বলছি, মেডিকেল ব্যাচটাতে আমি রেজাল্ট চাই, সেজন্য আমি একেবারে গড়পত্তা কাউকে ভর্তি নিচ্ছি না। তুমি স্বপ্ন দেখো, কিন্তু তোমার ন্যূনতম একটা যোগ্যতাও থাকতে হবে, কারণ 4.00, 4.50 এদেরকে নিয়ে দিন শেষে আমি সারাদিন স্বপ্ন দেখাতে পারবো, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হয় না। তো ওদেরকে আমি আগে থেকে বলে দিই, তোমরা মেডিকেল প্রিপারেশনটা না নাও। কিন্তু একমাত্র আমি বলি, সেটা বাকিরা বলে না। বাকিরা ভর্তি নিয়ে ফেলে, টাকা পয়সা নিয়ে ফেলে অভাবও হয়, দিন শেষে তাদের রেজাল্ট হয় না। আমার জায়গা থেকে আমি বলে দিচ্ছি, 4.72 উপরে যারা আছে, 72 হতে উপরে, তারা আবেদন করো, তাদেরকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখতে পারি। তো যে তোমরা আমার সাথে থাকো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ শুক্রবারে অথবা শনিবারে, জানিয়ে দিব।